আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সাধারণ জ্ঞানের আরো দুর্দান্ত একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমরা জানো গত ক্লাসে আমরা শিখেছিলাম জাতিসংঘের উত্থানটা কিভাবে হয়েছিল, জাতিসংঘ কিভাবে এই জাতিসংঘের ইন্ট্রোডিউসটা পৃথিবীতে হয়েছিল এবং জাতিসংঘের বেসিক কয়েকটা জিনিস। আর আজকে আমরা শিখবো এই জাতিসংঘের কনসেপ্ট থেকে কি কি প্রশ্ন আসে, সেই প্রশ্নের ধারাবাহিকতায় আমরা কি কি পড়েছি এবং কি কি পড়বো, কোন জায়গা থেকে কোশ্চেন হয়, সেই A to Z আন্তপান্ত জানবো। এবং তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ থেকে কিন্তু এক বা একাধিক প্রশ্ন প্রতি বছর এসে থাকে। সুতরাং তোমার এই অ্যাডমিশন জার্নিকে আরো বেশি ফলপ্রসূ করার জন্য এবং একটা নাম্বার নিশ্চিতের জন্য অবশ্যই অবশ্যই তুমি আজকের ক্লাসটা করবা। ওকে, তাহলে তাহলে হচ্ছে একটু জানাও ভাইয়াকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে, শুনতে পাচ্ছ কিনা, এবং যারা ঠিকঠাক শুনতে পাচ্ছ তারা ভাইয়ের ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে ভাইয়াকে লিখে দাও ডান। ভাইকে কি লিখবা? ভাইকে লেখা হচ্ছে ডান। ওকে, ডান 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 ডান, ঠিক আছে। ভাইকে একটু ডান লিখে দাও, একটু ভাইয়ের ক্লাসটা শেয়ার করে ভাইকে ডান লিখে দাও। ওকে ওকে, তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো। আমরা খুব সরি, আসলে কারেন্ট ছিল না, তো এই জন্য আমরা এক্সাক্ট টাইমে শুরু করতে পারিনি। তোমরা জানো বর্তমান দেশে আসলে বিদ্যুতের যে অবস্থা, তো এই অবস্থায় সবকিছু মিলাই কিন্তু ঝামেলা একটা। ওকে, আমিও আমার টাইমলাইন থেকে শেয়ার করে দিছি। নীলা চাকলাদার, ওকে নীলা, এরপরে হচ্ছে মীর, এরপরে নীলা, এরপরে হচ্ছে আনান, এরপরে হচ্ছে ইসরাত জাহান তানজিলা, এরপরে খালিদ আশুরা, এরপরে হচ্ছে মাহফুজুর, ওকে মাহফুজুর রহমান, মহসিন, শাহফারিন, অন্তিকা, এরপরে নীলা, অল ক্লিয়ার, মিল্লিহাদ, ওকে জুই, এরপরে হচ্ছে রিমঝিম, তামান্না আছো। ওকে, সো একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দিবা ভাইয়া, ঠিক আছে? শেয়ার করে ভাইকে একটু ডান লিখে দাও। আর ফ্রেন্ডরা যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন হয় নাই ওদেরকে কি করবা? ওদেরকে টুক করে এটা করে দাও, এটা করে দাও, এটা করে দাও, যেন ওরা ক্লাসে চলে আসতে পারে। তুমি এবং তোমার ফ্রেন্ডরা মিলে একসাথে ক্লাস করবা এবং ক্লাসগুলো অনেক বেশি ফলপ্রসূ হবে। আমি আজকে তোমাকে বলতেছি ক্লাসে কোনোভাবে বোরিং টপিকগুলো আমরা পড়াবো না। আমরা যা পড়াবো তুমি ইন্টারন্যাশনালি বুঝতে পারবা জাতিসংঘের কাজ কি, জাতিসংঘ কিভাবে ফাংশন করে এবং জাতিসংঘ বলতে আসলে আমরা কি বুঝি, কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয়, এবং এই বছরে একটা কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটা আমি তোমাকে দেখাই দেবো যে এই কোশ্চেনটা এই বছর আসবে, ঠিক আছে? এই ওকে 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 ওকে, ঠিক আছে, শেয়ার ডান, এই যে শেয়ার ডান, অন্তিকা বলছো শেয়ার ডান। ওকে জুই থ্যাংক ইউ জুই, শেয়ার ডান। ওকে, ঠিক আছে ভাইয়া, তোমরা একটু 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 ভাইকে জানাও যারা শেয়ার করেছো, আমি একটু দেখতে চাই, সেই মুখগুলো একটু দেখতে চাই। অল ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে চলো আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম, গত ক্লাসে ভাইয়া কি কি পড়েছিলাম সেই জিনিসগুলো দিয়ে আমরা আজকে একটু শুরু করি। সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা আজকে চাইলে শুরু করতে পারি। ওকে, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা সাধারণ জ্ঞানে জাতিসংঘ শুরু করেছিলাম, যে জাতিসংঘ পৃথিবীর সব থেকে বড় সংগঠন। সেই জাতিসংঘ কিভাবে লন্ডন ঘোষণা হয়, লন্ডনের পরে সেটা কি হয়ে যায়, লন্ডনের পরে সেটা আটলান্টিক সনদ হয়ে যায়। সেই আটলান্টিক সনদের পর আমরা বলেছিলাম, এই যে একটা ম্যাপ দিয়ে বুঝাইছিলাম, এখানে লন্ডন, এখানে আটলান্টিক, পরেরটা হয় ঠিক এই পাশে, আটলান্টিকের এই পাশে, সেটাকে ওয়াশিংটন ডিসি সম্মেলন, যার মাধ্যমে জাতিসংঘের নামকরণ করা হয় এবং নামকরণ করেন কে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আমরা লাস্ট ক্লাসে জাস্ট একটু তোমাকে দেখাচ্ছি কি কি পড়াইছিলাম। ব্রেটন উডস সম্মেলন পড়াইছিলাম, যেটাকে বলা হয় একটা অর্থনৈতিক সম্মেলন, যে এখানে অর্থনৈতিক অনেকগুলো প্রতিষ্ঠান এবং ডলারকে আন্তর্জাতিক মুদ্রা করা হয়, বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়, IMF প্রতিষ্ঠা হয়। ওকে, এরপর আমরা পড়েছিলাম হচ্ছে ইয়াল্টা সম্মেলন। সেই ইয়াল্টা সম্মেলনে আমরা একটা কনসেপ্ট জেনেছিলাম ভেটো। সেই ভেটো নিয়ে আজকেও আমরা একটু কথা বলবো, বেশি না। সো সেই ভেটো পাওয়ার দেওয়া হয় এই ইউক্রেন সম্মেলনের মাধ্যমে। এবং লাস্ট অফ অল সান ফ্রান্সিসকো সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ কি হয়েছিল? জাতিসংঘ কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল, ঠিক আছে? তো এই জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য সান ফ্রান্সিসকো সম্মেলন, এবং ফাইনালি 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হয় বলে এই 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। এগুলো কিন্তু আমরা পড়াইছিলাম লাস্ট ক্লাসে। ওকে ওকে, সোহাব এস শেয়ার ডান, ওকে শেয়ার ডান, সিম্পল আচ্ছা শেয়ার ডান, আচ্ছা তুমিও সিম্পল ভাবে শেয়ার করে দিছো। এরপরে নাজমুল শেয়ার ডান, রৌনক শেয়ার ডান, ওকে 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 ওকে, ইসরাত তানজিলা, ঠিক আছে। আচ্ছা তোমরা অনেকেই শেয়ার করে দিয়েছো, যারা শেয়ার করতেছো তাদেরকে অনেক ধন্যবাদ। সিনু শেয়ার করে দিয়েছো। ওকে, নাজমুল, শাওন, তামান্না, সামিরা, এরপর ACB আগুন, সবাইকে থ্যাংক ইউ। একটু বাকি যারা আছো একটু শেয়ার করে দাও। আমরা বাকি জিনিসগুলো MCQ গুলো পড়েছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে? MCQ গুলো পড়েছিলাম। আজকে আমরা কি পড়বো? গত ক্লাস ভালো লাগলে একটা রিঅ্যাক্ট করে দাও তো আজকে ক্লাসেও। ওকে,
পরে হচ্ছে আমরা জাতিসংঘের আরো কিন্তু অনেকগুলো কনসেপ্ট পড়েছি লাস্ট ক্লাসে, তোমাকে জাস্ট হচ্ছে আমি একটু দেখাইছি জাতিসংঘের সদর দপ্তর কোথায় সেটা নিয়েও কথা বলেছি তোমাদের সাথে। ওকে ওকে, এরপর জাতিসংঘ সদর দপ্তরের পরে আমরা আসলে জাতিসংঘের প্রতীক নিয়ে কথা বলেছি এবং পতাকা নিয়ে কথা বলেছি, ঠিক আছে, যে পতাকা এবং প্রতীক কিভাবে কাজ করে। এরপর আমরা জাতিসংঘের বিশ্ববিদ্যালয় কয়টা, সেই দুইটা বিশ্ববিদ্যালয় নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, ঠিক আছে, এবং কোন বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সেটা নিয়েও কিন্তু ভাই কথা বলেছি, ঠিক আছে। আজকে আমরা শুরু করব এইখান থেকে, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি। প্রতিদিন আমরা 1 নম্বর থেকে শুরু করি, আজকে আমরা শুরু করব 20 নম্বর থেকে, ঠিক আছে। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি, এই যে দেখছো সবাই মিলে রিয়াক্ট করে দিলে ভালো লাগে। ওকে, সানজি সরকার শেয়ার ডান, থ্যাংক ইউ। কাদম্বিনী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ঠিক আছে। ফারহান না আক্তার মিম, এরপরে হচ্ছে তোমরা 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 আছো, সিয়াম বলছো শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, তোমরা যারা শেয়ার করেছো অনেক 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 থ্যাংক ইউ। চলো আমরা একটু দেখি। ঐশী ঢালি লাস্ট ক্লাসে ছিলাম না, ক্লাসে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। এরপর আশুরা আক্তার আখি, বেস্ট ক্লাস, অবশ্যই বেস্ট ক্লাস, ঠিক আছে। এই কোশ্চেন থেকে আজকে আমরা শুরু করি, কেমন কেমন। ওকে ওকে, তোমরা বলো এই প্রশ্নের উত্তর কি, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কোনটি, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কোনটি। জাতিসংঘের কিন্তু ভাষা আছে, জাতিসংঘের কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে, কারণ জাতিসংঘ পুরো পৃথিবী নিয়ে কাজ করে। কি বললাম ভাইয়া, পুরো পৃথিবী। ওকে, পুরো পৃথিবী, ঠিক আছে, পুরো পৃথিবী নিয়ে জাতিসংঘ কাজ করে। সো এই পুরো পৃথিবী নিয়ে যেহেতু কাজ করে, পুরো পৃথিবীর জন্য বেশ কয়েকটা ভাষা তো জাতিসংঘের থাকা উচিত। কি বলো। ওকে 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 ওকে, ঠিক আছে। ওকে, ঐশী ঢালি বলছো লাস্ট ক্লাসে ছিলাম না, তাহলে তোমার তো আজকের এই ক্লাসটা একাই 100টা শেয়ার দেওয়া উচিত। ওকে, ঠিক আছে। ওকে, চলো এরপর আমরা কি বললাম, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি। ভাইয়া জাতিসংঘের কিন্তু অফিসিয়াল ভাষা আছে, জাতিসংঘের কিন্তু অফিসিয়াল ভাষা আছে, ঠিক আছে। ওকে, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি আমরা একটু দেখবো জাতিসংঘের ভাষা, ঠিক আছে। এই হচ্ছে জাতিসংঘের ভাষা। জাতিসংঘের অফিসিয়াল ভাষার কথা বললে এখানে ছবিতে দেখো, এটা হচ্ছে জাতিসংঘ, এটা হচ্ছে জাতিসংঘের প্রতীক, তুমি জানো প্রতীকের দুই দিকে কি, দুই দিকে হচ্ছে জলপাই গাছের পাতা এবং মাঝখানে পুরো পৃথিবীর ম্যাপ, এবং সাইড দিয়ে হচ্ছে নীলের উপর সাদা রং, নীলের উপর সাদা রং, এই হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের প্রথম হচ্ছে ইংলিশে বলো হ্যালো, ঠিক আছে, হ্যালো। স্প্যানিশে বলে হোলা, কি বলে, হোলা, হ্যালোকে বলে হোলা, তার মানে ইংলিশ পাইছি, স্প্যানিশ পাইছি। এরপর পৃথিবীতে চীনরা যে ভাষায় কথা বলে সেটাকে বলে ম্যান্ডারিন, কি বলা হয়, মান্দারিন অথবা ম্যান্ডারিন, ঠিক আছে, চীনা ভাষা। এরপর তুমি দেখো ফ্রান্স যে ভাষায় কথা বলে সেটাকে হচ্ছে বলে কি, ফ্রান্সের ভাষা। রাশিয়া যেভাবে কথা বলে সেটাকে বলা হয় রাশিয়ান ভাষা। আমরা কি বুঝছি, দেখো এই 4টা ভাষা জাতিসংঘের, তোমরা জানো স্থায়ী সদস্য হচ্ছে 5টা, ভেটো পাওয়ার আছে, সব থেকে ক্ষমতাবান হচ্ছে 5টা। কে 1 নম্বর হচ্ছে আমেরিকার ভাষা কি, আমেরিকার ভাষা ইংলিশ। এরপর 2 নম্বরে আসো, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে ইংল্যান্ডের ভাষা কিন্তু ইংলিশ। এরপর আছে ফ্রান্সের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। এরপরে আছে কে, এরপর রাশিয়ার ভাষা হচ্ছে রাশা, হ্যাঁ। এরপরে আছে চায়নার ভাষা হচ্ছে চাইনিজ, ঠিক আছে, বা চীন বা ম্যান্ডারিন। তো এই যে 4টা বা 5টা দেশের 4টা ভাষা, ঠিক আছে। এর বাইরে অ্যারাবিক এসে যুক্ত হয়েছে এবং স্প্যানিশ এসে যুক্ত হয়েছে, তার মানে মোট ভাষা কয়টা। দেখো জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের, ঠিক আছে, জাতিসংঘ বা জাতিসংঘের আরেকটা নাম আমরা পেলাম রাষ্ট্রসংঘ। এর 6টি দাপ্তরিক ভাষা কি আমরা বলছি, সেটা ইংলিশ, কারণ আমেরিকা এবং ইংল্যান্ডের হচ্ছে ইংলিশ, ফ্রান্সের হচ্ছে ফ্রেঞ্চ, এরপরে রাশিয়ানের হচ্ছে রাশান ভাষা, ঠিক আছে, রুশ ভাষা যেটাকে আমরা বলি। এরপর আমাদের চীনের কি, চাইনিজ ভাষা যেটাকে আমরা মান্ডারিন ভাষা বলি, এবং আরবি আর হচ্ছে স্প্যানিশ। মোট কয়টা, মোট 6টা ভাষা, ঠিক আছে। এই 6টা ভাষা, 6টা দাপ্তরিক ভাষা। এবং আর জাতিসংঘ তার সচিবালয়ে 2টা ভাষা নিয়ে মেজরিটি কাজ করে, 2টা ভাষা নিয়ে কাজ করে। এক হচ্ছে ইংলিশ ভাষা আর হচ্ছে ফ্রেঞ্চ ভাষা, ঠিক আছে, 2টা ভাষা। এবং বাংলা কিন্তু পৃথিবীতে অনেক দেশ বাংলা বলে, তাই না, এই জন্য বাংলাকে কি করা হচ্ছে, জাতিসংঘের 7ম 6টা ভাষা আছে আরেকটা অফিসিয়াল ভাষা হিসেবে করার সুপারিশ করা হয়েছে। তার মানে জাতিসংঘের 7ম ভাষা হিসেবে বাংলাকে সুপারিশ করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু বাংলা 7ম ভাষা নয়, যদি 7ম ভাষা হয় তাহলে হয়তোবা বাংলাটাকে স্থান পাওয়া যেতে পারে। তার মানে আমরা জাতিসংঘের ভাষা যে ছোট্ট একটা টপিক ছিল সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি। এখন এই প্রশ্ন উত্তর করো। এই প্রশ্ন আমি জানি তুমি পারবা, সহজ একটা জিনিস দিয়ে শুরু করেছি, যেন তুমি পারো। বলো এই প্রশ্নের উত্তর কি বলেছি। দেখো নিচের কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়। এই যে ক্লাসে অ্যাটেন্টিভ তুমি থাকবা না, তাইলে তো এই কোশ্চেনগুলো পারবা না। এই কোশ্চেনগুলো পারার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই অ্যাটেন্টিভ থাকতে হবে। মীর লিহাত, তাহরিমা সরকার, এরপর হচ্ছে শিহাবুল রহমান, ফাবিহা, সাদিয়া, জুই, নাহিদা, দুঃখিত, সাদিয়া, সঞ্জিদা, রিহা, এরপর ঐশী ঢালি,
এরপরে নাজমুল, আশিকুর রহমান আপন, এরপরে আছো তোমরা মাহতাব, নীলা, এরপরে জুই, অনেকেই কিন্তু জয়েন হয়ে গেছে, অনেকেই, সবার নাম আমরা বলতে পারতেছি না, আস্তে আস্তে বলবো, ঠিক আছে? চলো, তার মানে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টা। এর মধ্যে কি ছিল? চাইনিজ মানে মান্ডারিন ছিল। এরপর ইংলিশ, ইংলিশ কি এখানে আছে? নাই। তারপরে হচ্ছে কি? তারপরে ছিল হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ কি এখানে আছে? নাই। এরপরে কি ছিল? এরপর রাশিয়ান, রাশিয়ানও কিন্তু এখানে নাই। ছিল আরবি, ছিল আরবি, আর ছিল স্প্যানিশ। এই 3টা কিন্তু ছিল। এর বাইরে কি? এর বাইরে আমরা বললাম রুশ, এর বাইরে বলেছি আমরা ইংলিশ, এর বাইরে বলেছি কি? এর বাইরে বলেছি আমরা রুশ, ইংলিশ, আর বলেছি হচ্ছে ফ্রেঞ্চ। এই যে 5টা বা ফরাসি ভাষা, এই যে 3টা এবং এই 3টা, মোট 6টা ভাষা। বাংলাকে কিন্তু প্রস্তাব করা হয়েছে, বাংলা কিন্তু অফিসিয়াল ভাষা নয়। ক্লিয়ার? ওকে, আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে? এর পরের প্রশ্ন, জাতিসংঘের অঙ্গ সংগঠন কয়টি? ভাই তোমার কিন্তু ইন্টারমিডিয়েটে ছিল, জাতিসংঘ ছিল না? তোমরা যারা পৌরনীতি পড়েছো, জাতিসংঘ কিন্তু ছিল, জাতিসংঘের কার্যক্রম তোমরা পড়েছো। তো সেই জায়গা থেকে এই কোশ্চেনটা করা তোমার জন্য অনেক বেশি, অনেক, এই প্রশ্নের উত্তর করা তোমার জন্য অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি, ঠিক আছে? ফিরোজ খান, আসতে দেরি হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, ক্লাসটা দেখো, ক্লাসটা দেখো। এই যে তো ভালো লাগে তোমরা সবাই মিলে যখন একসাথে রিয়াক্ট করতে থাকো। ওকে 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 ওকে, আমরা এখন কি করব? আমরা এখন বাকি জিনিসগুলো দেখব। জাতিসংঘের ভাইয়া, জাতিসংঘ, তুমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছো? ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলবো, অনেকেই ভাবো যে আসলে আমি কি করব? বিশ্ববিদ্যালয়, আচ্ছা বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেকেই বলে যে ভাই আমি তো অ্যাডমিশন দিয়েছি, আমার তো এই সময় একটু ঘুরতে ইচ্ছা করতেছে। তো আমি বলবো, তোমার যদি ঘুরতে খুব বেশি ইচ্ছা করে এবং নিজেকে যদি কোনোভাবে দাবায় রাখতে না পারো, তাহলে ঘুরতে আসলে তুমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ঘুরে যেও। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলে তোমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার যে আনন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার যে আগ্রহ, সেই জিনিসটা আরো অনেক 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 বেশি কাজ করবে। কারণ তুমি নিজে দেখতে পারবা তোমার প্রতিষ্ঠান কোনটা, এই প্রতিষ্ঠানের কি কি ফ্যাসিলিটিস। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কখনো আসো, তুমি কিন্তু বলতে পারবা না যে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়। হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশাসনিক বিল্ডিং আছে, হ্যাঁ, কিন্তু এক্সাক্ট এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় এইভাবে তুমি বলতে পারবা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অনুষদ আছে, অনেকগুলো ইনস্টিটিউশন আছে, এরপর অনেকগুলো হচ্ছে তোমার একাডেমিক কার্যক্রমের জন্য প্রশাসনিক কার্যক্রম আছে। তো এই সব কিছু মিলে একসাথে সেটাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সংগঠন যেটার অনেক কিছু আছে। তাহলে পৃথিবীর সব থেকে বড় সংগঠনের নাম হচ্ছে এই জাতিসংঘ। তাহলে জাতিসংঘ কি একটা প্রতিষ্ঠান বা একটা অঙ্গ সংগঠন? জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টা? মূল অঙ্গ সংগঠন হচ্ছে ভাইয়া 6টা। কয়টা? 6টা। কয়টা? 6টা। সেই 6টা কি আমরা একটু দেখবো, 6টা কি আমরা একটু দেখবো, ঠিক আছে? নাকি 5টা না 6টা? এই যে দেখো 6টা, ঠিক আছে? কি 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 কি? প্রথমে হচ্ছে সাধারণ পরিষদ, একদম জাতিসংঘের সাধারণ মানে কমন, যেখানে সবাই এসে কাজ করে, সেটাকে আমরা বলবো কমন বা সাধারণ পরিষদ। এরপরে 2 নম্বর আসবে নিরাপত্তা পরিষদ। ভাই জাতিসংঘের পৃথিবীর সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের আরেকটা পরিষদ আছে, তার নাম হচ্ছে নিরাপত্তা পরিষদ। এরপরে যে আসবে সে হচ্ছে ওসি পরিষদ। কে? ওসি, তার মানে থানার ওসির মতো। এরপরে যে আসবে সে হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। কে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এরপর এরপর মানে ধরো বুঝো, অর্থনৈতিক ও সামাজিক, তার মানে জাতিসংঘের তো অর্থনৈতিক কার্যক্রম আছে, পৃথিবীব্যাপী সামাজিক কার্যক্রম আছে, সেটা দেখাশোনা করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এরপরে পৃথিবীর কোনো দেশ ভুল করলে, সেই পৃথিবীর কোনো দেশ অন্যায় করলে, সেই অন্যায়ের জবাব হিসেবে জাতিসংঘের একটা জায়গা আছে যেখানে অন্যায়ের বিচার করা হয়, সেটার নাম হচ্ছে আন্তর্জাতিক আদালত। এবং লাস্ট অফ অল, জাতিসংঘের এই সব কিছুকে মেনটেন করার জন্য যে এখান থেকে মেনটেন করা হয়, সেটাকে বলা হয় সচিবালয়। যেখান থেকে মেনটেন করা হয় ভাইয়া, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সচিবালয়। তার মানে আমরা অনেকগুলো তথ্য এখান থেকে জানলাম। এখন একটু ধৈর্য ধরে এই টপিকগুলো জানতে হবে ডিপ থেকে, কারণ ভাইয়া এই টপিকগুলো থেকে ডিপ থেকে কোশ্চেন হবে। কি কি কোশ্চেন হবে আমি তোমাকে বলে দিচ্ছি, প্রথমেই আমরা যদি একটু তাকাই এখান থেকে, প্রথমে হচ্ছে সাধারণ পরিষদ। এটা কি ভাইয়া? সাধারণ পরিষদ। সাধারণ পরিষদে, সাধারণের মানে হচ্ছে জেনারেল, সাধারণের ইংরেজি কি? জেনারেল, তার মানে সাধারণ পরিষদের ইংরেজি হচ্ছে কাউন্সিল, জেনারেল কাউন্সিল, ঠিক আছে? তো সাধারণ পরিষদ দেখো, এই যে একটা ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানে একজন দাঁড়ায় ভাষণ দিচ্ছে, বাকি দেশগুলোর জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষজন এসে এখানে কিন্তু বসছে, বসে কিন্তু এর কথা শোনে। মানে সবাই মিলে কি করে? একটা মিটিং করে, ঠিক আছে? জাতিসংঘের সবাই মিলে যে মিটিং করে যেই সময়ে এসে, সেটাকেই বলা হয় সাধারণ পরিষদ। মিটিং বা কনফারেন্স করে,
বুঝছো? আমাদের এই প্রতিষ্ঠানটা যদি জাতিসংঘ হইতো, তাহলে আমরা সবাই মিলে এখানে এসে এই রুমে যদি এই রুম তো আমাদের ক্লাসরুম, আর একটা রুম আছে আমাদের মিটিং রুম, তো সেই মিটিং রুমে যখন আমরা বসি, তো ওইটাকে আমাদের সাধারণ পরিষদ বলা হয়। এরকম জাতিসংঘের একটা মিটিং রুম আছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন আমরা একটু দেখবো সেই মিটিং রুমের, জাতিসংঘের মিটিং রুম সম্পর্কে আমরা কয়েকটা তথ্য একটু দেখে নিই। একটু আমার সাথে সময় দাও। জাতিসংঘের সাধারণ পরিষদ, যেটাকে বলা হয় ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, কি বলা হয়? দুঃখিত, জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘ সাধারণ পরিষদ, ঠিক আছে? তো এর প্রধান 6টি শাখার মধ্যে অন্যতম। এটা আমাদের লাগবে না। জাতিসংঘের প্রধান 6টি শাখার মধ্যে, জাতিসংঘের মোট 6টা অঙ্গ সংগঠন না, এর মধ্যে একটা। তো এটি একমাত্র পরিষদ, এটাই একমাত্র পরিষদ যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশ সমমর্যাদা। ভালো করে বুঝো, এইখানটায় আমেরিকারও যেই মর্যাদা, বাংলাদেশেরও ওই মর্যাদা, সুদানেরও ওই মর্যাদা, তোমাদের সবার প্রিয় উগান্ডারও কিন্তু ওই মর্যাদা। বুঝছো? এখানে কিন্তু কারো মর্যাদা আলাদা না, ঠিক আছে? এখানে মেসি, রোনাল্ডো সবার মর্যাদা একই, এবং প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে। চিন্তা করো এই সাধারণ পরিষদে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে কিন্তু সদস্যরা আসে। বাংলাদেশ থেকে যাবে কয়জন? বাংলাদেশ থেকে যাবে 5 জন। আমেরিকা থেকে যাবে কয়জন? আমেরিকা থেকেও যাবে 5 জন। ভাই সুদান থেকে যাবে কয়জন? 5 জন। ভাই আমি যদি বলি উগান্ডা থেকেও 5 জন। সব দেশ থেকে সর্বোচ্চ 5 জন করে এখানে কিন্তু ডেলিগেট যায়, এবং এরা সবাই মিলে এখানে একটা কাজ করে। কাজের মাধ্যমে তারা কি করে? তারা কোনো একটা সিদ্ধান্তে এসে পৌঁছায়, ঠিক আছে? এই সাধারণ পরিষদের অধিবেশন কিভাবে বসে, এটা নিয়ে আমরা একটু কথা বলি, ঠিক আছে? অধিবেশন প্রতি বছর এই সেপ্টেম্বর মাসে ভালো করে বুঝো, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা বা সাধারণ পরিষদ অধিবেশন বসে। দেখো এই তুমি পড়াটাকে কিভাবে রিলেট করবা? ধরো তোমার মনে নাই বাংলাদেশ কবে যুক্ত হয়েছে, বা বাংলাদেশ কবে সদস্য পদ পায়, এটা ধরো তোমার মনে নাই। তো তোমার মনে না থাকলে তুমি কেমনে এই জিনিসটা বুঝবা? বুঝার একটা মেইন কারণ হচ্ছে কোন মাসে হয়? সেপ্টেম্বর মাসে। দেখো জাতিসংঘ বাংলাদেশ 1974 সাল, কত সাল? 1974 সালে সদস্য পাইছে। তাহলে কোন মাসে পাবে? যেহেতু সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদ হয়, এবং এইখানেই কি করে, কোনো দেশকে যদি হচ্ছে যোগ দেওয়া লাগে, কোনো দেশকে বাদ দেওয়া লাগে, এইখানে এসে কিন্তু সিদ্ধান্ত হয়। এবং এই দেখো, তাহলে সেই সেপ্টেম্বরে কি হয়েছে? সেই সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশ যুক্ত হবে। এবং দ্বিতীয় মঙ্গলবার 1974 সালের দ্বিতীয় মঙ্গলবার, তার মানে দ্বিতীয় মঙ্গলবার, প্রথম মঙ্গলবার, দ্বিতীয় মঙ্গলবার, তৃতীয় মঙ্গলবার, তার মানে 14 থেকে 21 তারিখের মধ্যে বাংলাদেশ জয়েন হবে, তাই না? কারণ দ্বিতীয় এবং তৃতীয় মঙ্গলবারের মধ্যে পার্থক্য কত? 14 থেকে 21 তারিখ। বাংলাদেশ যুক্ত হয়েছে 17 তারিখ, ঠিক আছে? তুমি এটা কিন্তু অটোমেটিক বুঝে যাবা। ধরো বাকি অপশনগুলো কিন্তু 18 থাকবে না, একটা থাকলো ধরো 2, একটা থাকলো 17, একটা থাকলো 25, একটা থাকলো 9, এইভাবে থাকতে পারে। তার মানে তুমি কিন্তু জাস্ট কমন সেন্সের জায়গা থেকে কিভাবে উত্তর করতে পারো প্রত্যেকটা কোশ্চেন, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তার মানে জাতিসংঘ কি হয়? সেপ্টেম্বর মাসের কোন মাসে? এই ভাই কোন মাসে একটু কমেন্ট করে বলো, কোন মাসে? সেপ্টেম্বর মাসে, ঠিক আছে? অধিবেশন বসে। সাধারণ প্রত্যেকটা দেশ, দেখো ভালো করে বুঝো, প্রত্যেকটা দেশ থেকে 5 জন করে, আমেরিকা থেকেও 5 জন, উগান্ডা থেকেও 5 জন, আর্জেন্টিনা, ব্রাজিল থেকেও 5 জন। বুঝছো? এরপরে আসো, এই পরিষদে প্রথম অধিবেশন হয় ওয়েস্টমিনিস্টার হলে। একদম সর্বপ্রথম মানে অধিবেশনটা হয়েছিল। সভাপতির মেয়াদ 1 বছর। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই বছর সভাপতিটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমাকে বলে দিচ্ছি, কেন ইম্পর্টেন্ট এই সভাপতি ইম্পর্টেন্ট হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা কারণটা একটু দেখতেছি। 1953 সাল, দেখো, 8ম অধিবেশনে প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে কে? ভারতের বিজয় লক্ষ্মী পণ্ডিত। এটা কিন্তু অনেকবার, এটা কিন্তু 3-4 বার কোশ্চেন হয়েছে, 3-4 বার এই জায়গা থেকে কোশ্চেন হয়েছে যে পৃথিবীর প্রথম নারী, এই সাধারণ পরিষদের জন্য পৃথিবীর প্রথম নারী যে সভাপতিটা হয়, সে কে? সে হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। কোন দেশের? ভারতের। তার মানে ভারতের নারীরা কিন্তু সেই সময় থেকে গিয়েছিল। তার নাম হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। এবং সাধারণ পরিষদের এই লাইনটাকে আমি বলবো তুমি চাইলে 100 স্টার দিয়ে দিতে পারো। এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা 99%। এই কোশ্চেনটা আসার সম্ভাবনা 99%। কি? সাধারণ পরিষদের বর্তমান সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার মানে জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতির নাম, বর্তমান সভাপতি কোন দেশের? ভাই বাংলাদেশের। কোন দেশের? বাংলাদেশের। বাংলাদেশ থেকে এ পর্যন্ত 2 জন, আর এই একজন, 3 জন, মোট 3 জন সভাপতি হইলেন। তো এই একজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য। এই খলিলুর রহমান বাংলাদেশ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের কি হয়েছিলেন? তিনি হচ্ছে সভাপতি হয়, তার মেয়াদ থাকবে 1 বছর। ক্লিয়ার?
ওকে ক্লিয়ার? এই প্রশ্নটা আসবে, আমি বলে দিচ্ছি ভাই, এই কোশ্চেনটা আসার পর তুমি না পারলে আমার দোষ না, ঠিক আছে? জাতিসংঘের সাধারণ পরিষদের কি কি কাজ আছে, এই কাজগুলো তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, খুবই সহজ, তুমি জাস্ট একবার দেখে নিও। আমি পরে তোমাকে হুদাই মানে খুব সুন্দর করে সহজ করে লিখে দেওয়া আছে, ঠিক আছে? আশা করি তুমি পারবা, আশা করি তুমি পারবা, ঠিক আছে? এরপরে আমরা আসি নিরাপত্তা পরিষদ। এই জাতিসংঘের কি পরিষদ? নিরাপত্তা, 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 ঠিক আছে? এই যা তোমরা ঝিমাই গেছো কেন? তোমরা ঝিমাই গেলে তো হবে না রে ভাইয়া, ঝিমাই গেলে তো হবে না, ঝিমাই গেলে হবে না, ঝিমাই গেলে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে ওকে ওকে, ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। দেখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদ, ঠিক আছে? এই নিরাপত্তা পরিষদে ভাই সদস্য হয় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের, দুই ধরনের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দুই ধরনের, একটা স্থায়ী সদস্য আর একটা হচ্ছে অস্থায়ী সদস্য। আর একটা কি? আর একটা হচ্ছে অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য কোনটা? দেখো স্থায়ী সদস্য কোনটা, জাতিসংঘের সব থেকে পাওয়ারফুল, এরা হচ্ছে সব থেকে পাওয়ারফুল, এরা সব থেকে পাওয়ারফুল দেশ। এবং অস্থায়ী সদস্য অত পাওয়ারফুল না, একটু কম পাওয়ারফুল। স্থায়ী সদস্য মাত্র 5টা দেশ। কয়টা দেশ? 5টা দেশ। যেই 5টা দেশের আছে ভেটো পাওয়ার। কি আছে? ভেটো পাওয়ার। এবং অস্থায়ী দেশ হচ্ছে কয়টা? এরা হচ্ছে 10টা। কয়টা? 10টা। প্রথমে ছিল 6টা, পরে এসে হয়েছে 10টা। এই স্থায়ী সদস্য মানে পার্মানেন্ট, এরা কি? এরা হচ্ছে অনেক বেশি পার্মানেন্ট, এরা হচ্ছে পার্মানেন্ট, এরা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, ঠিক আছে? পার্মানেন্ট, এরা চেঞ্জ হবে না। কোন কোন 5টা দেশ চেঞ্জ হবে না তোমরা জানো? তারা হচ্ছে ওই নিচে আমরা দিয়ে দিব, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, চায়নার হচ্ছে রাশিয়া। কিন্তু জাতিসংঘের অস্থায়ী পরিষদে 10টা দেশ আছে। এই 10টা দেশ, এক একটা দেশের মেয়াদ হচ্ছে 2 বছর। কয় বছর? 2 বছর। এবং এই 10টা দেশই 2 বছর করে মেয়াদ পায়, এরপরে কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই 10টা দেশ কিন্তু চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশও কিন্তু অস্থায়ী পরিষদের সদস্য হয়েছিল 2বার। সব থেকে বেশি হয়েছে কে? সব থেকে বেশি হয়েছে জাপান, জাপান, ঠিক আছে? ওকে ওকে, আমরা একটু দেখি। স্থায়ী পরিষদের সদস্য হচ্ছে 5টা দেশ, অস্থায়ী পরিষদের সদস্য হচ্ছে 10টা দেশ, আমি তোমাকে বলছি। এবং সেই 5টা দেশেরই কি আছে? ভেটো পাওয়ার আছে। ভেটো পাওয়ার কি লাস্ট ক্লাসে বলছি, আজকে একটু পরে আবার বলবো। এবং সেই 5টা দেশ কি? আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স। আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন এই ভেটো পাওয়ারটা কি? ভেটো পাওয়ারটা কি ভাইয়া? ভেটো পাওয়ারটা কি? ভেটো একটা ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে আমি মানি না। লাস্ট ক্লাসে পড়াইছি, ভেটো অর্থ হচ্ছে আমি মানি না। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স, এই 5টা দেশের কি আছে? এই 5টা দেশের ভেটো পাওয়ার আছে। এবং এই ভেটো পাওয়ারটা আসছে একটা সম্মেলনের মাধ্যমে, তার নাম হচ্ছে ইয়াল্টা সম্মেলন। লাস্ট ক্লাসে বলছি, দেখছো? সব কিন্তু কমন পড়ে গেছে, সব কিন্তু কমন পড়ে গেছে। এবং এই নিরাপত্তা পরিষদের কাজ কি? দেখো, নিরাপত্তা পরিষদ খুব ইম্পর্টেন্ট। নতুন কোনো সদস্য এলে সেটা গ্রহণ করে, এরপর নিরাপত্তা অনুযায়ী কাজ করে, বিশ্ব শান্তি সংরক্ষণের জন্য কাজ করে, এরপর মানে অস্ত্র টস্ত্র নিয়ন্ত্রণ, বিভিন্ন জিনিসের জন্য এই নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু কাজ করে। এবং এদের পাওয়ার অনেক বেশি, এদের পাওয়ার অনেক বেশি। এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আরেকটা গুরুত্বপূর্ণ। দেখো, পৃথিবীব্যাপী যত অর্থনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিশ্রম মানে জাতিসংঘ করে, সেটা এই সংগঠনের মাধ্যমে করে, এই সংগঠনের মাধ্যমে করে, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এরপরে আমরা পাবো ওসি পরিষদ। এই জিনিসটাই তোমরা অনেকে বুঝো না। ওসি, ওসি কি? এই ওসির কাজ কি? ওসির কাজ হচ্ছে, একটা থানায় ওসি থাকে না? ওসির কাজ হচ্ছে যেন কোনো প্রকার কোনো অন্যায় না হয়, এই জন্য অন্যায় প্রতিরোধে সে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এটা হচ্ছে ওসির কাজ। ওইরকম জাতিসংঘের একটা ওসি আছে। জাতিসংঘের ওইখানে তো আর মানুষ নাই, ওইখানে দেশ। জাতিসংঘ দেশ ভিত্তিক কাজ করে। এখন ধরো একটা দেশ আর একটা দেশের উপর অন্যায় ভাবে কি করতেছে? একটা দেশ আর একটা দেশের উপর অন্যায় ভাবে শাসন করতেছে। পৃথিবীতে উপনিবেশ ছিল না। এই যে ধরো আমাদের শাসন করতে ইংল্যান্ডের যারা ব্রিটিশ, তারা কিন্তু 1947 সাল পর্যন্ত আমাদের শাসন করছে। তার মানে এইরকম পৃথিবীতে যে সব দেশ আছে যাদেরকে বিভিন্ন দেশের উপনিবেশ সেখানে আছে, সেই দেশগুলোকে মুক্ত করার জন্য একটা পরিষদ কাজ করে, তার নাম হচ্ছে ওসি পরিষদ। তার নাম হচ্ছে কি? ওসি পরিষদ, ওসি পরিষদ। এবং এবং সেই ওসি পরিষদ কি করে? তাহলে তার কাজকে উপনিবেশের অধীনে যে দেশ, সে দেশগুলোকে স্বাধীন করার জন্য। এবং এই দেশটা 1994 সালে লাস্ট একটা দেশ ছিল, তার নাম পালাও। ভালো করে মাথায় রাখো, এই দেশটার নাম পালাও। পালাও নামে একটা দেশ। এই পালাও দেশটা হচ্ছে 1900, তারা উপনিবেশ ছিল। 1994 সালে তারা কি হয়? তারা হচ্ছে স্বাধীন হয়ে জাতিসংঘের সদস্যপদ পায়। এই জাতিসংঘের সদস্যপদ পায় যখন, তারপরে কিন্তু পৃথিবীতে এখন আর কোনো উপনিবেশ নেই। এখন কি আমেরিকা কারো উপনিবেশ গাছছে? ইংল্যান্ড মানে ব্রিটিশরা কোনো দেশে উপনিবেশ গাছছে? এখন কিন্তু ভাই পৃথিবীতে উপনিবেশ নাই। এই জন্য এই জাতিসংঘের ওসি পরিষদেরও কোনো কাজ নেই। দেখছো কত সাল? 1994 সাল। কোন দেশ? পালাও। কেমনে মনে রাখবা ভাই? পালাউকে স্বাধীন করে দিয়ে এই ওসি পরিষদও পালাই গেছে। ওসিও কি হয়েছে? ওসিও পালাই গেছে। এই জন্য এইটার এখন আর পৃথিবীতে কোনো কার্যক্রম নাই। এখন ওসি পরিষদ কিন্তু স্থগিত আছে। ওসি পরিষদের কার্যক্রম স্থগিত আছে, ঠিক আছে? ওকে ওকে, প্রত্যেকটা জিনিস তোমার কিভাবে বুঝবা
সর্বোচ্চ ইজি ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা আমরা করি সবসময়। দেখো, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? প্রশ্ন উত্তর চাই, প্রশ্নের উত্তর চাই। ঠিক আছে, ওকে 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 ওকে, হ্যাঁ পড়তে হবে, নকল আর হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়তে হবে, নকল আর হবে না। ওকে 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 ওকে, এই প্রশ্ন উত্তর বলো, প্রশ্নের উত্তর বলো। এই যে এখন কিন্তু আর ফাঁকিবাজি করা যাবে না, আমরা এতক্ষণ পড়াইছি, সো তোমার জন্য যেটুক লাগবে সেটুকের এতক্ষণ মনোযোগ দিছো কিনা এই জিনিসটা কিন্তু আমরা এখন দেখবো। তোমরা জানো আমাদের ক্লাস শেষে কি হয়, আমাদের পেইড ব্যাচ, যেটা ভাই পেইড ব্যাচ, এই ব্যাচটা এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজানো। যখন আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে, এই ক্লাস শুরু হবে কবে থেকে? 31 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু। 31 তারিখ, হ্যাঁ 31 তারিখ থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু। এবং আমাদের এই যে ডিসকাউন্টে ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে 28 তারিখ। 28 তারিখ, ঠিক আছে? ওকে, সো এই 28 তারিখের মধ্যেই তোমাকে কিন্তু ভর্তি হয়ে যাইতে হবে। আর এই 31 তারিখের মধ্যে, 31 তারিখ কি, 31 তারিখে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। সো তোমরা হচ্ছে যারা এখন পর্যন্ত জয়েন হয় নাই, তাদের জন্য কিন্তু একটা মোক্ষম সুযোগ এই কোর্সের ডিসকাউন্ট থাকা অবস্থায় ভর্তি হওয়া। কারণ কি, পেইড ব্যাচ এত সুন্দর করে সাজানো। ধরো তুমি আমার একটা ক্লাস করছো, ক্লাস শেষে কিন্তু তোমার একটা ভন্ডামি টেস্ট থাকবে। তার মানে ক্লাসে তুমি ভন্ডামি করছো, ভন্ডামি করলে চলবে না, ঠিক আছে? তুমি ক্লাসে মনোযোগ দিছো কিনা সেই ক্লাসের উপর বেস করে একটা আমাদের টেস্ট হবে, সেটাকে আমরা নাম দেই ভন্ডামি টেস্ট। এবং ক্লাস শেষে কিন্তু এক্সামের অবস্থা তুমি কত পাইলা নিজেকে যাচাই করে নিবা। ওকে, এই প্রত্যেকটা জিনিস তুমি ফাঁকি যেন না দিতে পারো, নিজেকে যেন ফাঁকি না, আমাকে ফাঁকি দেওয়া লাগবে না, নিজের যেন ফাঁকি দিতে না পারো, সেই ব্যবস্থা কিন্তু আমরা তোমার জন্য করে রাখছি। দেখো, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? আমরা একটু আগে বলছি জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিটি দেশ, একটি দেশ সর্বোচ্চ 5 জন, কতজন? 5 জন করে সদস্য পাঠাতে পারে। 10টা হচ্ছে জাতিসংঘের অস্থায়ী পরিষদের সদস্য, 15টা হচ্ছে মোট নিরাপদে, এর 20 হচ্ছে 20 কেন্দ্রিক কিছু নাই, সেটা আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? এই প্রশ্ন উত্তর কি? এই প্রশ্ন উত্তর ভাই 5, কত? 5 জন করে সদস্য পাঠাতে পারে। এর পরের প্রশ্ন, বাংলাদেশ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভাপতির নাম কি? এই প্রশ্নটা আমি তোমাকে বলি নাই, প্রশ্নের উত্তর তুমি একটু বলো। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মোট 3 জন, কয়জন? 3 জন জাতিসংঘের সাধারণ পরিষদে কিন্তু সভাপতি হয়েছিলেন। এর মধ্যে বর্তমানে একজন আছেন ডক্টর খলিলুর রহমান। আগে কে কে ছিলেন? ঠিক আছে, ওকে। হ্যাঁ, হোজাইফা, ভন্ডামি করলে ধরা পড়ে যাব, তাহলে অবশ্যই ধরা পড়ে যাবা। আমার কথা হচ্ছে তুমি ভন্ডামি করো ক্লাসে, কিন্তু কোনোভাবে ক্লাসে অমনোযোগী হওয়া যাবে না। তুমি টুকটাক করো, কিন্তু লিমিটের ভিতরে থাকো। কারণ তোমার এই অ্যাডমিশন জার্নি কিন্তু তোমার লাইফের ভন্ডামি না। তোমার এই অ্যাডমিশন জার্নি তোমার লাইফের সব থেকে ক্রুশিয়াল টাইম, সব থেকে ইম্পর্টেন্ট টাইম। এই টাইমটাকে আমি বলবো তোমাকে কাজে লাগাও। কি করবা? কাজে লাগাও। নিজে এই সময়টাকে যদি কাজে লাগাও, তাহলে দেখবা এই সময়টা তোমাকে সারা জীবন, এই পরিশ্রমটা তোমাকে সারা জীবন তোমাকে ফিডব্যাক দেবে। ধরো আমি তোমাকে বলতেছি, তুমি এই 3 মাস পরিশ্রমটা করো, জাস্ট 3 মাস পরিশ্রম করো। এই 3 মাসের পরে আগামী 6 বছর তুমি পরিশ্রম না করলে সমস্যা নেই, এত পরিশ্রম না করলেও সমস্যা নেই। তোমার একটা টিকেট দরকার, তোমার একটা আইডেন্টিটি দরকার। সেই আইডেন্টিটিটা যখন একবার হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি দেখবে ইউনিভার্সিটি লাইফে এত পড়াশোনা করা লাগে না। এই যে আমার পরীক্ষা চলে, পরীক্ষার মধ্যেও তোমাদের ক্লাস নেই, ফাইনাল পরীক্ষা চলে, তার মধ্যেও কিন্তু তোমাদের ক্লাস নেই। কারণ ইউনিভার্সিটি লাইফটাতে অত প্যারা নেই, প্যারা কিছুটা আছে ঠিক, কিন্তু অতটা নাই। এবং এই অ্যাডমিশনের 3 মাস পর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেখো একদম সহজ হিসাব তোমাদের জন্য। তোমরা যারা ভাবতেছো এখন আমি একটু কি করি, এখন আমি একটু ফ্রি সময় কাটাই, আরে ভাই তোমার ফ্রি সময় কাটানোর সময় তো এইটা না। তুমি ফ্রি সময় কেন কাটাবা? এই যে এখন আসে 3 মাস, কয়দিন? 3 মাস ধরো 20 দিন, 3 মাস 20 দিন পাবা, সব মিলাই ধরো। তো 3 মাস 20 দিন পাচ্ছ। এই 3 মাস 20 দিন পর তুমি যদি এই 3 মাস ফাঁকি দাও, এই 3 মাস 20 দিনের মধ্যে ফাঁকি দাও, তাইলে পরে যে তোমাকে লাস্ট অ্যাডমিশন পর্যন্ত দেখবা, লাস্ট অ্যাডমিশন চলবে আরো 1 বছর। তোমাদের বিভিন্ন জায়গার অ্যাডমিশন চলবে আরো 1 বছর। এই 1 বছর পর্যন্ত তোমার পড়া লাগবে। আর যদি তুমি এই 3 মাস পরিশ্রম করো, যদি তোমার ঢাবিতে হয়ে যায়, তাহলে ঢাবির পরীক্ষার পর মিনিমাম 6 মাস পর তোমার ক্লাস শুরু। তাহলে এই 6 মাস তো তোমার কিচ্ছু করার নাই, তুমি শুধু বাসায় বসে বসে রিলস দেখবা, ঠিক আছে? আর ঢাবি নিয়ে ফ্লেক্স নিবা, ওকে? ঠিক আছে, ফ্লেক্স নিও না, তারপরে বললাম তো ইনশাল্লাহ তোমাকে দিয়ে সম্ভব যদি একটু চাও আমরা এই প্রশ্ন উত্তর বলি। দেখো,
মোবারক আহমেদকে, মোবারক আহমেদ হচ্ছে বাংলাদেশ পাটের ব্যাগ, পাটের ব্যাগ আছে না বাংলাদেশে পাটের ব্যাগ, সেই পাটের ব্যাগ তৈরি করে, মানে পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ তৈরি করে কে? পাটের ব্যাগ আবিষ্কার করে হচ্ছে আমাদের এই মোবারক আহমেদ। এরপর হুমায়ুন রশিদ। বিজয়লক্ষ্মী পণ্ডিতকে, বিজয়লক্ষ্মী হচ্ছে পণ্ডিত কিন্তু বাংলাদেশের না, সে ভারতের, সে ভারতের এবং প্রথম নারী। স্যার জাফরুল্লাহকে বাংলাদেশের, তিনি হচ্ছে গণস্বাস্থ্য, গণস্বাস্থ্য মানে সকলের জন্য স্বাস্থ্য কনসেপ্টটা নিয়ে আসেন এই স্যার জাফরুল্লাহ খুব অল্প টাকার বিনিময়ে। এবং হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি কি করেছেন? তিনি বাংলাদেশ থেকে প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়, প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয় বাংলাদেশ থেকে হুমায়ুন রশিদ চৌধুরী। ঠিক আছে, ওকে ওকে। এরপর পরের প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতির নাম কি? প্রথম নারী সভাপতির নাম কি? এই যে তোমরা কমেন্ট করতেছো, MST বন্যা, এরপরে ইশফাক আহমেদ, এরপর ঐশী, পারভিন। ঠিক আছে, পোলাপাইন কমেন্ট দেখে মনে হইতেছে এখানে আমার আশা ভুল হইছে। এই তুমি কি করো? তুমি হচ্ছে কমেন্ট বাদ দিয়ে শুধু ক্লাস করো। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, ওদের আমি বলেও ইয়ে করতে পারি না। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো রোশনি আছো, এরপর হচ্ছে জুই, আশরাফুল, ফারদিন, এরপর আনান, সাজিদ, এরপর ফারদিন, সৌদামিনী, MS সিয়াম, অচিনপুরের রাজকুমার। আচ্ছা, অচিনপুরের রাজকুমার, তুমি কোনো চেনা পরিচিত জায়গার রাজকুমার না, অচিনপুরের রাজকুমার। ঠিক আছে, ওকে ভাইয়া, দোয়া করবেন আমি যেন ফার্মাসি সাবজেক্ট পাই, ইনশাল্লাহ অবশ্যই পারবা। তুমি সায়েন্সে, ফার্মাসির সাবজেক্ট তো সায়েন্সের সাবজেক্ট, সো হচ্ছে সায়েন্স থেকে একটু ট্রাই করো। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতির নাম কি? জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতির নাম হচ্ছে কি? দেখো, মার্গারেট থ্যাচার। তিনি হচ্ছে ইংল্যান্ডের, তিনি হচ্ছে ইংল্যান্ডের নারী প্রেসিডেন্ট, ইংল্যান্ডের নারী পিএম প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এবং তার একটা উপাধি আছে, তাকে বলা হয় কি? তাকে বলা হয় আয়রন লেডি, আয়রন লেডি। এই যে তোমার কয়েকদিন আগে দেখবে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার একটা খেলা হয়েছে না? তো ওই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা জিতছিল, জেতার পরে আর্জেন্টিনা এত খুশি হয়েছিল কেন? কারণ ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার একটা দ্বীপ নিয়ে ঝামেলা আছে, সেই দ্বীপের নাম কি? ফকল্যান্ড দ্বীপ। কি নাম? ফকল্যান্ড। সেই ফকল্যান্ড দ্বীপ এই ইংল্যান্ড দখল করে সেই সময় ইংল্যান্ডের নারী প্রাইম মিনিস্টার ছিলেন এই মার্গারেট থ্যাচারের তত্ত্বাবধানে কিন্তু সেটা দখল করে। ওকে, এরপর ভ্যালেন্টিনা তেরেস্কোভা হচ্ছে মহাকাশ গমনকারী প্রথম নারী, ঠিক আছে, মহাকাশ গমনকারী প্রথম নারী, হ্যাঁ, প্রথম নারী। ঠিক আছে, ইনি কোন দেশের? ইনি হচ্ছে রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এই যে ইসাবেলা ডিপেরন, এ হচ্ছে পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট, মানে প্রথম নারী প্রেসিডেন্ট অর্থ কি? রাষ্ট্রপতি। প্রথম নারী রাষ্ট্রপতির নাম হচ্ছে ইসাবেলা ডিপেরন, তিনি ছিলেন আর্জেন্টিনা। এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত, তিনি 1900 কত সাল? 60-এর দশকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হয়। ক্লিয়ার? দেখছো, একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন তুমি জেনে গেছো, পরের প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে? জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে? ঠিক আছে, সায়েন্স থেকে ট্রাই করতেছি, মানবিক অপশনাল রাখছি, ইনশাল্লাহ পারবা, অবশ্যই পারবা। স্যার, এটাই কি খ ইউনিটের জন্য ক্লাস নাকি? হ্যাঁ, বি ইউনিটের জন্য, এবং যারা হচ্ছে বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। ঠিক আছে, সাধারণ জ্ঞান কিন্তু আর্টস এবং সায়েন্সের বেসিকে আসে না, কিন্তু যারা হচ্ছে আর্টস এবং সায়েন্স থেকে খ ইউনিটে পরীক্ষা দাও, কারণ খ ইউনিটে কিন্তু অনেকগুলা সিট, সায়েন্সের জন্য 1000 সিট, আর্টসের জন্য, কমার্সের জন্য আছে প্রায় কতগুলা সিট? প্রায় হচ্ছে 280টা বা 290টার মতো সিট, অনেকগুলা সিট। এই সিটে কিন্তু তুমি চাইলেই তোমার একটা সাবজেক্ট ধরে নিতে পারো। ঠিক আছে, ওকে ওকে ওকে। ভাইয়া, নাম কইতে দাঁত ভেঙে যায়। হ্যাঁ, রোমানা ঐশিন রোজ, তোমার নাম কইতে হতো দাঁত ভাঙার কায়দা বায়দা। ঠিক আছে, ওকে। জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতিকে? এটা তো তুমি অবশ্যই পারবা। এই জেডি ভ্যান্স কে বলো তো? জেডি ভ্যান্স হচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, বা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের নাম কি? আমেরিকার ভাইস প্রেসিডেন্টের নাম জেডি ভ্যান্স। এরপরে খলিল ভাই, ঠিক আছে, একজন বলতেছে খলিল ভাই কমেন্টে। এরপরে দেখো মোস্তফা খমেনি হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের
সর্বোচ্চ ধর্মীয় নেতা, হ্যাঁ ঠিক আছে, ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম হচ্ছে মোস্তফা খামেনি, আগে ছিল আয়াতুল্লাহ আল খামেনি, ঠিক আছে। এরপর হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি বাংলাদেশের পক্ষে প্রথম হয়েছিলেন, একদম প্রথম যখন হয়, একদম বাংলাদেশের প্রথম, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তৃতীয়, এবং বর্তমান এ হচ্ছে বর্তমান, প্রেজেন্ট, আর এ হচ্ছে এক্স, এ হচ্ছে কি এক্স, হুমায়ুন রশিদ চৌধুরী, সে হচ্ছে এক্স। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপরের প্রশ্ন আমরা দেখবো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টা? দেখো এই প্রশ্ন উত্তরগুলো তুমি জানো, আমি জাস্ট তোমাকে একটু রিকল করাচ্ছি, ঠিক আছে। এসিবি আগুন খান, যেখানে আগুন আছে সেখানে কি আর কোনোভাবে ইয়ে করা সম্ভব? আগুন থাকলে তো সেখানে আর কারো আসা সম্ভব না, এই জন্য ভাইয়া সে আসে নাই, বুঝছো? আগুন, ওকে অচিনপুরের রাজকুমার, এই অচিনপুরের রাজকুমার, তুমি যদি নিজেই নিজের না চিনো তাহলে কিন্তু সমস্যা। অচিনপুর বলতে কিছু নাই, পৃথিবীর সবকিছুই চেনা পরিচিত। আর জিকে ক্লাস নিচ্ছি, এখানে তো কোনো রাজ্য চেনার বাইরে থাকবে না, তুমি এমন কোন রাজ্যের রাজকুমার হইতে হবে যেই রাজ্য আমরা চিনবো, সুতরাং অচিনপুরের হওয়া যাবে না, ঠিক আছে। আমি যেরকম ফরিদপুরের রাজকুমার, তোমাকে হইতে হবে কোন এক পুরের রাজকুমার, অচিনপুর বলতে কিছু নাই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি? দেখো জাতিসংঘের দুইটা পরিষদ, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে আমাদের জাতিসংঘের হচ্ছে নিরাপত্তা পরিষদের দুইটা, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। হ্যাঁ, স্থায়ীতে হচ্ছে ভাই 5 জন, স্থায়ী হচ্ছে 5 জন, এরা সারা জীবনই 5 জন থাকবে, চেঞ্জ হবে না। আর অস্থায়ী কতটা? অস্থায়ী হচ্ছে ভাই 10টা। কয়টা দেশ? 10টি দেশ, ঠিক আছে। তাহলে তুমি দেখো, 5টা হচ্ছে একদম পার্মানেন্ট, এরপরে 10টা হচ্ছে কি, 10টা হচ্ছে আমাদের অস্থায়ী, এবং মোট 15 জন, মোট 15টি দেশ, ঠিক আছে, মোট 15টি দেশ, ঠিক আছে। ওকে, এরপর দেখো নিচের কোন দেশটি ভেটো ক্ষমতাপ্রাপ্ত দেশ নয়? এটা কিন্তু গত ক্লাসের কিন্তু কোশ্চেন ছিল, তোমার এটা জানা উচিত, অবশ্যই জানা উচিত, বা এগুলো পড়ে ফেলছি, ঠিক আছে। ওকে, নুসরাত জাহান, এ দিয়ে একদম ভাষায় ফেলছো, মুসাইবা জান্নাত, আর এরপরে দেখছো তোমরা সবাই পারতেছো। আর তার টিভি, এ টিভি কি তার মানে তোমার না, নাকি টিএআর? মহিউদ্দিন, আচ্ছা। লাবণী তালুকদার, লেট হইলে কিছু করার নাই, আগের ক্লাস সহ দেখতে হবে, লেট হইলে ক্লাস শেয়ার করে তারপর ক্লাস দেখতে হবে। লেট যারা, তারা ক্লাস শেয়ার করে তারপরে দেখো, এবং ক্লাসটা যারা এখনো শেয়ার করো নাই তারা একটু চাইলে শেয়ার করে দিতে পারো, এবং একটা চাইলে রিয়াক্ট করে দিতে পারো, ফ্রেন্ডদের তো মেনশন করবাই, ঠিক আছে। আমি দেখতে চাই এখন কারা শেয়ার করলা। চলো, নিচের কোন দেশটি ভেটো ক্ষমতা প্রাপ্ত দেশ নয়? ভেটো পাইছে কয়টা? ভেটো হয়েছে 5টা দেশ। যেই 5টা দেশ যদি বলে যে আমি আসলে এই সিদ্ধান্ত মানি না, জাতিসংঘ ওই সিদ্ধান্ত জীবনেও হবে না। যে কোনো একটা দেশ যদি কয় মানি না, আমি গোসা করছি, আমি অভিমান করছি, জাতিসংঘে ওই প্রস্তাব জীবনে বাস্তবায়ন হবে না, ঠিক আছে। সেই দেশগুলা কি কি ছিল? ছিল হচ্ছে আমেরিকা, ছিল ইংল্যান্ড, ছিল ফ্রান্স, ছিল রাশিয়া, ছিল হচ্ছে চীন, 5টা ক্ষমতাবান দেশ। এর মধ্যে কিন্তু জার্মানি ছিল না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কিন্তু হেরে গিয়েছিল। এর প্রশ্ন উত্তর হবে জার্মানি, ঠিক আছে। ওকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই 5টা দেশে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করছে, বুঝছো, ঠিক আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদকাল কতদিন? এটা কিন্তু একদম ডিফিকাল্ট একটা কোশ্চেন প্রায়। জাতিসংঘের সাধারণ পরিষদের, দেখো এই প্রশ্নের উত্তর জানতে চাই। আজীবন কেউ নাই, আজীবন শুধু তুমি আমি আছি, বুঝছো, যতদিন বাচ্চা থাকবো ততদিন। কিন্তু জাতিসংঘের কোনো দেশে আজীবন না। 2 বছর কার মেয়াদ? এই প্রশ্ন উত্তর অনেকে ভুল করতে পারো, আমি জানি। 2 বছর হচ্ছে নিরাপত্তা পরিষদের কি, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের, নিরাপত্তা পরিষদের যারা অস্থায়ী সদস্য আছে, অস্থায়ী সদস্য দেশ কয়টা? অস্থায়ী সদস্য দেশ হচ্ছে কয়টা? অস্থায়ী সদস্য দেশ হচ্ছে আমাদের 10টা। সেই 10টা দেশের 2 বছর মেয়াদ প্রত্যেকটা দেশের। এরপর কেউ যদি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়, তাহলে তার মেয়াদ কতদিন? তার মেয়াদ হচ্ছে 1 বছর। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি হলে তার মেয়াদ মাত্র 1 মাস। কয় মাস? 1 মাস, বেশি দিন না, মাত্র 1 মাস, ঠিক আছে। লাবণী তালুকদার, শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ লাবণী। ওকে, শেয়ার ডান, ঠিক আছে, শেয়ার ডান। হাই, তোমরা অনেকে শেয়ার করে দিছো, থ্যাংক ইউ। ওকে, চলো তাহলে এই প্রশ্ন উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম। তার মানে 1 মাস কি নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদকাল। দেখো প্রত্যেকটা টপিক কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট, এবং এগুলো পড়াই ফেলছি। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কতবার? বাংলাদেশও কিন্তু সেই ইম্পর্টেন্ট জায়গায় সদস্য ছিল, এত ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে সদস্য ছিল। সব থেকে বেশি ছিল জাপান, 12 বার নাকি? এবং বাংলাদেশ ছিল কতবার?
বাংলাদেশ ছিল কতবার? এই যে দেখছো অনেকেই কিন্তু আগের প্রশ্ন উত্তর ভুল করছো। হ্যাঁ, ভুল করা যাবে না, ভুল করা যাবে না, 1 মাস, ঠিক আছে। ওকে, দেখো বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল 2 বার। কয়বার? 2 বার, 2 বার, 2 বার, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। 2 বার, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, এটা উত্তর 2। এরপরে ওসি পরিষদ কার্যক্রম কত সাল পর্যন্ত স্থগিত আছে? এটা কিন্তু আমি তোমাকে বলছি একটু আগে। ওসি পরিষদ যে, এটার কাজ কি? এটার কাজ সম্পর্কে তোমরা অনেকেই জানো না। এটার কাজ হচ্ছে পৃথিবীতে কোন দেশ যদি এখনো পরাধীন থাকে, মানে কারো উপনিবেশ থাকে, সেই উপনিবেশ থেকে সেই দেশকে উদ্ধার করা। উপনিবেশ থেকে উদ্ধার করে মানে সেই দেশটাকে স্বাধীন করে তারপর সেই দেশটাকে জাতিসংঘের সদস্য বানানোর কাজ হচ্ছে ওসি পরিষদ। কিন্তু বর্তমানে তো পৃথিবীতে কোনো উপনিবেশ নাই, এই জন্য এর কার্যক্রম স্থগিত। লাস্ট যে দেশটা ছিল সেই দেশটা হচ্ছে, নাম হচ্ছে পালাউ। পালাউ কত সাল? এটা হচ্ছে 1994 সাল। এই পালাউকে সদস্য করার মাধ্যমে জাতিসংঘের ওসি পরিষদও কি পালাই গেছে, মানে স্থগিত হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য কত সালে এটা? 1994 সাল। কোন দেশ? পালাউ। তার মানে কত সাল থেকে? 1994 সাল থেকে, 1994 সাল থেকে, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন, নিচের কোন আদালতে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না? বলো। এই যে একটা কঠিন জিনিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের প্রশ্ন, রাইট? এই বছরের প্রশ্ন, তুমি জাস্ট এই কোশ্চেনটার আমি অ্যানালাইসিস করব, তুমি এই প্রশ্নের এই বছরের প্রশ্ন উত্তর করে দিতে পারবা। মানে আমার কথা হচ্ছে, আমার ক্লাস থেকে অনেক সময় দেখা যায় যে ডিরেক্ট হুবহু কোশ্চেন আমার ক্লাস থেকে কমন আসে নাই। এটা হতে পারে, কেউ কিন্তু ডিরেক্ট বলে দিতে পারে না যে 30টাই আমার কোশ্চেন থেকে আসবে, আমি যা পড়াইছি তার থেকে। অনেকগুলা তো অধিকাংশ 25+ হুবহু কমন আসছে। কিছু কোশ্চেন আছে যেগুলো মানে আমি জাস্ট কনসেপ্টটা ধরাই দিছি, সেই বেসিক থেকে ওরা উত্তর করে দিতে পারছে। এরকম একটা প্রশ্ন হচ্ছে, কোন আদালতের ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না? কোন আদালত, ঠিক আছে। ওকে, এই একটা প্রশ্ন, মেয়েরা যদি পিং বাসে যায়, এই যে দেখছো রায়ান তোমার হচ্ছে, তুমি কি নিজের জন্য খুঁজতেছো ভাইয়া? নিজের জন্য কোন বাসে যাবা সেটা খুঁজতেছো রায়ান? এগুলা করবা না, বুঝছো? প্রত্যেকটা ধরো হচ্ছে, এই যে মেয়েরা পিং বাসে যাবে, হ্যাঁ যাবে, এটা প্রত্যেকটা মেয়ে যাইতেই পারে। এটা মেয়েদের নিজের নিরাপত্তার ব্যাপার, মেয়েদের এটার তাদের ব্যাপার, ঠিক আছে। এবং আমাদের সমাজে একটা কনসেপ্ট আছে যে মেয়েদেরকে আমরা অনেক সময় ছোট করে দেখি। এই জিনিসটা করবা না, কখনোই করবা না। তোমার মেয়ে, তুমিও তো আজকে ধরো আছো, তোমার একটা মা আছে, তোমার একটা বোন আছে, বোন নাও থাকতে পারে, তোমার মা আছে, তোমার বোন থাকলে আছে, তোমার ইন ফিউচার একটা মেয়ে হইতে পারে। তো মেয়ে মানুষ কখনোই কিন্তু ভাই নিচু চোখে দেখাত না। মেয়ে মানুষ হচ্ছে সব থেকে মর্যাদার জায়গা। আমার মা, সে যদি না থাকতো আমি আজকে এই পর্যন্ত আসতেই পারতাম না, ঠিক আছে। 2000 আমার বয়স যখন মাত্র 4 বছর, তোমাকে একটা ঘটনা শোনাই। আমি সাধারণত আমার নিজের গল্প খুব একটা বলি না। আমার বয়স যখন 4 বছর, ভাই তখন আমার বাবা মারা যায়, বুঝছো। সেই সময় আমার বাবা মারা যায়, ঠিক আছে। বাবা মারা যায়, তো বাবা মারা গেলে আমাকে সেই সময় কোলে পিঠে মানুষ করে আমার মা, ঠিক আছে। নিজে অনেক কষ্ট করছে, আমাকে নিয়ে অনেক স্ট্রাগল করছে। তো সেই মা যদি আমি একটা জিনিস জাস্ট আল্লাহর কাছে গ্রেটফুল। আমি অনেক সময় ভাবি যে সেই সময় যদি আমার মানে বাবা মারা না যায়, যদি মা মারা যাইতো, তাহলে হয়তো আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, তোমাদের সামনে হয়তো দাঁড়াইতে পারতাম না। মানে আমার মা যে কতটুকু স্ট্রাগল আমার জন্য করছে, এবং আমি আমার মায়ের স্ট্রাগলের জায়গাটা যে ফিরাই দিতে পারি, এইটাই আমার কাছে ভালো লাগার জায়গা। এই যে দেখো, এই যে একটা ছবি আমি মাঝে মাঝে তোমাদেরকে দেখাই, দেখছো, ইমোশনাল হয়ে গেছি। এই ছবিটা আমি যখনই দেখি তখন ইমোশনাল হয়ে যাই। এটা হচ্ছে আমার আম্মুকে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পর আমার আম্মুকে গর্বিত অভিভাবক পুরস্কার দেওয়া হচ্ছে, যে এখানে আমার আম্মুকে আমার জন্য হাজার হাজার মানুষের সামনে তাকে সম্মানিত করা হচ্ছে। ভাই আমার জীবনে আমি অনেক কিছু করব, অনেক কিছু করি, ইন ফিউচার আল্লাহ যদি তৌফিক দেয় অনেক বড় বড় জায়গায় যাব। কিন্তু এই যে একটা মানে দিন আমার জীবনে, এই যে একটা মোমেন্ট, এই মোমেন্ট আমার জীবনে মানে সব থেকে অবিস্মরণীয় ঘটনার মধ্যে একটা। প্রত্যেকটা সন্তান, বিশ্বাস করো, তুমি তোমার বাবা মাকে কতটা ভালোবাসো আমি জানি না, কিন্তু তুমি যখন দেখবা তোমার জন্য, তোমার কারণে তোমার বাবা মা বুক ফুলিয়ে সবার সামনে বলতে পারতেছে আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারছি, তখন বুঝবা আসলে নিজের ভালো লাগার জায়গা কোথায়। যখন বলবে আমার মেয়ে, তোমার এই যে মেয়েরা যারা আছো, হ্যাঁ, তোমাদেরকে এই যে ধরো কিছু ছেলে বা সমাজের অনেকেই কিন্তু তোমাদের ছোট চোখে দেখে। কে রে ভাই, তুমি তো সমাজের কোনোভাবেই ছোট না। পৃথিবীর যত মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো তুমি নারী কখনোই
দুর্বল না, নারী হচ্ছে সব থেকে ক্ষমতাবান একজন মানুষ। তো তুমি একজন নারী হয়ে জন্মাইছো, এটা তোমার ভাগ্য। নারী হয়ে সবাই জন্মাইতে পারে না। তো তুমি নিজেকে কখনোই ছোট হিসেবে প্রমাণ করবা না। তোমার এই যোগ্যতা, নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার এটাই উপযুক্ত সময়। চারিদিকে অনেকেই অনেক কথা বলবে, এই সময়টা জাস্ট একটু ধৈর্য ধরে পড়াশোনা করো। তুমি যদি চেষ্টা করো ভাই, তুমি কেন, তুমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেক নারী পড়ে, অর্ধেক পুরুষ পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি অর্ধেক নারী পড়ার মতো ক্ষমতা হয়, তুমি কেন পারবা না? তুমি চেষ্টা করো। একটা ছেলে যদি চান্স পায়, তোমাকেও পাইতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। তুমি সেই নারী হবা, চেষ্টা করো, ইনশাল্লাহ আমি জানি তুমি পারবা। আমি জানি প্রত্যেকটা আমার যতগুলো বোন আছে, ছোট বোন আছে, সবাই চাইলেই পারবে। জাস্ট একটু সুন্দর স্ট্রং এবং সুন্দর করে স্মার্ট প্রিপারেশনটা নিতে হবে। আমি এইটাও জানি, মেয়েরা কিন্তু ছেলেদের থেকে বেশি পড়ে। এটা জানো? তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, মেয়েরা কিন্তু ছেলেদের থেকে বেশি পড়ে। মেয়েদের হাতের লেখাও ছেলেদের থেকে ভালো, মেয়েদের ক্যালকুলেটিভ পাওয়ারও ভালো, যদি সে স্মার্টলি পরিশ্রমটা করতে পারে। আমি জানি তুমি পারবা, কারণ তোমাকে সেই পথটা আমরা দেখাচ্ছি প্রতিনিয়ত, এবং ভবিষ্যতেও দেখাবো স্মার্টলি প্রিপারেশনটা কেমনে নেয়। এবং আমি জানি তোমরা যারা গন্তব্য ঢাবির সাথে আসো, অন্ততপক্ষে আমি তোমাকে এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি, কখনোই দিন শেষে হতাশ হবে না তুমি। কারণ গন্তব্য ঢাবি তোমাকে সেই পরিমাণ ইনপুট দিয়ে দিবে, সেই পরিমাণ সার্ভিসটা তোমাকে দিয়ে দিবে, সেই পরিমাণ মোটিভেশন এবং হতাশ থেকে দূর হওয়ার জন্য যত যা লাগে সেই জিনিসটা গন্তব্য ঢাবি তোমাকে দিবে। তুমি চাইলেই পারো। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমি সরি। যার কমেন্ট পড়লাম সেও হয়তো এইভাবে মিন করে বলে নাই, হয়তো ফান পারপাসে বলছো। আমি খুবই সরি আসলে একটা কথা থেকে বেশি দূর চলে যাওয়ার জন্য। দেখো, আমাদের জাতিসংঘের 6টা সংগঠন, এই 6টা সংগঠনের মধ্যে একটা সংগঠনের নাম কি? একটা সংগঠনের নাম হচ্ছে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কি বলি ভাইয়া? ইন্টারন্যাশনাল, এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে বলি। এটাকে কি বলি? আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে? আন্তর্জাতিক ন্যায় বিচারক আদালত, ঠিক আছে? তো এই আন্তর্জাতিক আদালতের কাজ কি, বা এই জিনিসটা হচ্ছে কি করে, আমি তোমাকে একটু পরে পার্থক্য জিনিসটা বোঝাবো। এখানে একটু দেখো, এই সংস্থার বিচারক হচ্ছে 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারক কয়জন? 15 জন। এবং প্রত্যেকটা বিচারকের মেয়াদ হচ্ছে 9 বছর। কয় বছর? 9 বছর। আন্তর্জাতিক আদালত সভাপতি নির্বাচন, এটা লাগবে না তোমার। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ। এটা লাগবে কি লাগবে? নেদারল্যান্ডসের হেগ শহরে। তোমাদের একটা ঝামেলা লাগবে, ভর্তি পরীক্ষায় একটা ঝামেলা লাগবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই দুইটা নিয়ে একটু ঝামেলা লাগবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। MSR সিয়াম, ঠিক আছে? তুমি আমাকে একটু পার্সোনালি নক দিও ভাইয়া, তোমার সাথে আমার অনেক কথা আছে, বুঝছো? এটা আমাদের সমাজে একটা বদ্ধমূল ধারণা। রোকেয়া কি সবসময় মানে ছেলেদের বিরুদ্ধে কথা বলছে? আমি রোকেয়াকে পার্সোনালি অত বেশি পছন্দ করি না, হ্যাঁ, সেটা আমার ব্যাপার। কিন্তু তারপরেও রোকেয়া কিন্তু ছেলেদের বিরুদ্ধেই শুধু কথা বলছে, ব্যাপারটা এমন না। সে হচ্ছে নারীদের জায়গায় আনার জন্য কাজ করছে। তো ধরো রোকেয়া ভুল করছে, বেগম রোকেয়া ধরো ভুল করছে, তোমার কথা অনুযায়ী ধরে নিলাম, কিন্তু এই যুগের মেয়েরা এসে তো ভুল করতে পারে না। তাদের নিজেদের অধিকার তো নিজেদেরই আদায় করে নিতে হবে। দেখো, যাক সেই প্রশ্নে না আসি, আমরা একটু এখানে দেখি। কি বললাম? আন্তর্জাতিক আদালত। এই আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হচ্ছে কিসের? এটা দেশের বিচার করে, ভালো করে বুঝো, এটা হচ্ছে দেশের বিচার করে। আর আন্তর্জাতিক অপরাধ আদালত, ভাই অপরাধ কি? অপরাধ হচ্ছে কিন্তু মানুষ বেশি করে দেশের থেকে, এই জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত হচ্ছে মানুষের বিচার করে। ভালো করে বুঝো। যদি আসে ইসরায়েলের বিরুদ্ধে কোনো দেশ মামলা করছে, তাহলে মামলাটা কোথায় করবে? মামলাটা কি আইসিজেতে করবে নাকি আইসিসিতে করবে? আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করবে নাকি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে করবে? এটা তুমি জাস্ট একটু চিন্তা করো, কোন দেশে করবে বা কোন 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 আদালতে করবে? দেশের বিরুদ্ধে মামলা করলে সেইটা হবে হচ্ছে এইটাই আন্তর্জাতিক আদালত। কিন্তু যদি কোনো মানুষের বিরুদ্ধে বা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে, তাহলে কিন্তু এটা এখানে চলে যাবে। বাংলাদেশ যে এই মিয়ানমারের বিরুদ্ধে মামলা করলো বা ভারতের বিরুদ্ধে মামলা করলো, কিসের? বাংলাদেশের নদী সম্পদ এগুলোর জন্য, ঠিক আছে? এটা যদি বিচার চায়, বা বাংলাদেশ যদি রোহিঙ্গার বিচার চায়, মামলা করে, তাহলে কোথায় করবে? সেটা করবে আন্তর্জাতিক আদালতে, ঠিক আছে? এবং এই দুইটারই সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে। কোথায়? নেদারল্যান্ডসের হেগ শহর। জাস্ট একটু চিন্তা করো, এই শহরটা তুমি কেমনে মনে রাখবা? ঠিক আছে? মনের একটা সুন্দর টেকনিক আছে। দেখো, বাংলাদেশের জাতীয় চাচা কে? এরশাদ। হ্যাঁ, এরশাদ আমলের ছিল না? এরশাদ আমাদের
বাংলাদেশের হচ্ছে লেফটেন্যান্ট কি জানো, মেজর এরশাদ, ঠিক আছে। তো এই এরশাদ সাহেব তিনি বাংলাদেশের একসময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, বাংলাদেশের হচ্ছে সামরিক বাহিনীর বা সামরিক শাসনের প্রধান ছিলেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্টও ছিলেন। তো প্রেসিডেন্ট এরশাদ তিনি হচ্ছে এই যে মামলা করবে এইখানে এসে, ঠিক আছে। তো এই যে আইসিজে আন্তর্জাতিক আদালতে এসে মামলা করবে। তো মামলা করার জন্য তিনি প্রথমে ঢাকা গেছেন। কোথায়? ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি প্রথমে গেছেন হচ্ছে জার্মানির একটা শহর আছে, বোন শহর। কি? তিনি ঢাকা থেকে কোথায় গেছেন? ঢাকা থেকে কোথায় গেছেন? বনে। কোথায় গেছে এরশাদ সাহেব? ঢাকা থেকে বনে গেছে। এরশাদ সাহেব ঢাকা থেকে কোথায় গেছে? ঢাকা থেকে বনে গেছে। সে জার্মানির কাজ শেষ করার পর এই এরশাদ সাহেব বন থেকে কোথায় যাবে? নেদারল্যান্ডসের কোন শহরে? নেদারল্যান্ডসের কোন শহরে এরশাদ সাহেব বন থেকে এইখানে গেছে। তো দেখো, প্রথম দিন যখন গেছে ঢাকা থেকে বনে গেছে, তখন নিউজ পেপার আসছে এরশাদ সাহেব ঢাকা থেকে বনে গেলেন। তারপরের দিন আসছে এরশাদ সাহেব ঢাকা থেকে বনে গেলেন, সেই বন থেকে এরশাদ সাহেব হেগে গেলেন, ঠিক আছে। এই হেগ কিন্তু মানে এই হেগে কিন্তু ওই হেগে না, ঠিক আছে। এটা মানে নেদারল্যান্ডসের হেগ শহরে, এটার হওয়া উচিত হেগ গেলেন, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। সব জায়গায় এগুলো গুলাই ফেলবা না, এগুলো গুলাই ফেলে কিন্তু সমস্যা। এরশাদ ঢাকা থেকে বনে গেলেন, বন থেকে হেগে। তার মানে এই হেগ শহরে কি আন্তর্জাতিক নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক অধিকাংশ আদালতেরই, সেটা হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক আদালত, অথবা আন্তর্জাতিক স্থায়ী সালিসি বিভাগ যেটা থাকে, সেটাও কিন্তু এই নেদারল্যান্ডসের হেগ শহরে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপরে দেখবো এই আইসিসিতে মোট বিচারক থাকে 15 জন, কারণ দেশের বিচার করতে অল্প মানুষ হলেই হয়। কিন্তু ব্যক্তির বিচার অনেক বেশি করা লাগে, ঠিক আছে, মানুষ বেশি অকাম করে। এই জন্য ব্যক্তির বিচারের জন্য 18 জন। এই বিচারকের মেয়াদ 9 বছর, এই বিচারকের মেয়াদও 9 বছর, ঠিক আছে। এই আইসিসি, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আবার এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। দুইটাই কিন্তু সঠিক, ঠিক আছে। ওকে, এই হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আর হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে। আমি জানি তুমি জানছো। এরপর আন্তর্জাতিক সচিবালয়, এই যে সুন্দর একটা বিল্ডিং, এটাকে বলা হয় আন্তর্জাতিক সচিবালয়। কি বলা হয় ভাইয়া? কি বলা হয়? আন্তর্জাতিক সচিবালয়। হ্যাঁ, আন্তর্জাতিক সচিবালয়। এই যে দেখছো তোমরা অনেকে হাসতেছো ভাইয়া, পড়া জিনিসটাকে মজা করেই করতে হয়। আমি জানি, এই যে ধরো তোমাকে আমি এইটা মজা করে একটা গল্প বলছি না, এটা জীবনে কখনো ভুলবা না তুমি। পরীক্ষার হলে আসবা এবং এইটা যখন একবার জাস্ট ভাববা যে কি হবে এটা, হেগ, তার মানে তোমার মাথায় আসবে আল্লাহ ভাই বলছিল একবার এরশাদ সাহেব ঢাকা থেকে বনে গেলেন, বন থেকে হেগে গেলেন, তার মানে এইটাই হওয়ার কিন্তু উত্তর। মানে তুমি মনে রাখবে এইভাবে, কিন্তু সব মানুষ চাইলেই সব ধরনের সাধারণ জ্ঞান মনে রাখতে পারে না। দিদার ভাইয়ের এখান থেকে পড়ে সর্বোচ্চ পরিমাণ মনে কেন রাখতে পারে স্টুডেন্ট? কারণ ভাই কিন্তু মজা করে পড়ে। এই ক্লাসে আমাদের এটা ফ্রি ক্লাসে কিন্তু তোমাদের হচ্ছে পড়ানোর আমাদের হচ্ছে এমসিকিউ ওয়াইজ পড়াইতে হয়। যখন আমাদের শুধুমাত্র আমাদের টপিক বেস পড়াশোনা করব, তখন দেখবে এই জিনিসগুলো আরো অনেক অনেক মজার জিনিসে চলে আসছে, অনেক অনেক ছন্দ সূত্রের মাধ্যমে চলে আসছে। দেখো পরের প্রশ্ন, পরের আমাদের আন্তর্জাতিক সচিবালয়ে কি হয়? এই যে বাংলাদেশে একটা সচিবালয় আছে না, বাংলাদেশের যত কার্যক্রম হয় সেই সচিবালয় থেকেই কিন্তু ভাই কার্যক্রমগুলো হয়। জাতিসংঘের যত কার্যক্রম হয় সেগুলো কিন্তু সচিবালয় থেকেই হয়, ঠিক আছে। তো এই সচিবালয়ে দেখো জাতিসংঘ সদর দপ্তর এবং বাইরের কর্মরত আন্তর্জাতিক কর্মীদের নিয়ে জাতিসংঘের সদর দপ্তরই কিন্তু জাতিসংঘের সচিবালয়, এটাই বলবো। এই যে এই বিল্ডিংটা, ঠিক আছে। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। হ্যাঁ, নিউ ইয়র্ক শহরে লাস্ট দিতে বলছিলাম। নিরাপত্তা পরিষদের সুপারিশের সাধারণ পরিষদ 2/3 সদস্য, এটা লাগবে না। এরপরে প্রশাসনিক কাজ থাকে, এটা লাগবে না, এইটা লাগবে জাস্ট। কি লাগবে? জাতিসংঘের নবম এবং বর্তমান মহাসচিবের নাম কি? পর্তুগাল। তিনি কোন দেশের? তিনি CR7 এর দেশের অ্যান্তোনিও গুতারেস। বর্তমান যে আছে সে পৃথিবীর খালি গুতা দিচ্ছে, ঠিক আছে, এই জন্য তার নাম হচ্ছে গুতারেস। অ্যান্তোনিও গুতারেস, ঠিক আছে। ইনি হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব, ঠিক আছে। দেখো আমরা একটু দেখবো জাতিসংঘের একদম প্রথম মহাসচিব থেকে বর্তমান কোনটা লাগবে। প্রথম ছিল ট্রিক ভ্যালি, জাস্ট প্রথমটা একটু জেনে রাখবা। প্রথমে জাতিসংঘের কি হয়েছে? ট্রিক ভ্যালি। কেমনে মনে রাখবা? আমরা যে কোনো জিনিস প্রথমেই কি কোন একটা ট্রিক দিয়ে চেষ্টা করি, এই জিনিসটা এই ট্রিক্সে হবে কিনা। তো এই ট্রিক ভ্যালি থেকে মনে রাখবা ট্রিক ভ্যালি, ঠিক আছে। কি মেয়াদকাল তোমার খুব একটা লাগবে না, শুধু বর্তমানেরটা লাগবে, আগের গুলা লাগবে না, এইটা একটু লাগবে, ঠিক আছে, এটা একটু লাগবে। দেখো, এবং দেশগুলা সাধারণত লাগবে না এগুলা, ঠিক আছে। এবং দ্বিতীয় ছিল ড্যাগ হ্যামারশোল্ড বিশেষ তথ্য, তার জন্য একটা জাতিসংঘের একটা লাইব্রেরি আছে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে হ্যামারশোল্ড লাইব্রেরি। তো এটা অত বেশি লাগবে না। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উথান্ট।
কারণ তিনি বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয় তখন বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারকে আমাদের সদস্য মানে সাহায্য করছিল না। এই মিয়ানমার থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মানে জাতিসংঘের সভাপতি ছিলেন উথান্ট ছিলেন মিয়ানমার থেকে জাতিসংঘের মহাসচিব, ঠিক আছে। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব, ঠিক আছে। এরপরে আমরা দেখবো কুর্ট ওয়েলহেম লাগবে না, এরপরে জেভিয়ার পেরেস লাগবে না, এরপরে বুট্রোস লাগবে না, কফি আনান লাগবে না, বান কিমুনও লাগবে না, লাগবে হচ্ছে অ্যান্তনিও গুতারেস। তিনি পর্তুগালের, কোন দেশে? পর্তুগালের, এবং জাতিসংঘের বর্তমান মহাসচিব। কততম মহাসচিব? 9তম মহাসচিব। ক্লিয়ার? এ পর্যন্ত জানছি। জাস্ট এখান থেকে 2-3টা তথ্য, বাকিগুলো তোমাদের জানার জন্য দিয়ে দিছি। এই যে হচ্ছে অ্যান্তনিও গুতারেস, এই লোকটা খালি গুতা দেয়। এই গুতা দেয় দেখেই বর্তমানে শুধু পৃথিবী ভর্তি শুধু যুদ্ধ আর যুদ্ধ, বুঝছো? এই যে যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, এরপর আমেরিকা ইরান যুদ্ধ, এরপরে হচ্ছে ধরো ইরানের সাথে আশেপাশে যা আছে সবার যুদ্ধ, ঠিক আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সব যুদ্ধ লেগেই আছে। তো জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের মধ্যে দিয়ে দেখো ইনি কোথায়? ইনি হচ্ছে পর্তুগালের বেসিক তথ্য লাগবে না, এটা লাগবে, সাবেক প্রধানমন্ত্রী, এবং তিনি ইউএনএইচসিআর এর সাবেক প্রধান ছিলেন। ইউএনএইচসিআর কি? ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজিস। এইটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা লাগবে। আমাদের রোহিঙ্গা নিয়ে কাজ করে হচ্ছে ইউএনএইচসিআর। এই জন্য তিনি যখন বাংলাদেশে এই যে 2025 সালে আসেন, তখন তিনি কি করেন? তিনি যে 2বার বাংলাদেশে আসেন, এর মধ্যে 2025 সালে যখন আসেন তখন কিন্তু তিনি রোহিঙ্গাদের জন্য কাজ করেছিলেন। 25 নাকি 26 অন্তর্বর্তীকালীন সময়ে আসে, তার মানে 25-এই হবে খুব সম্ভবত, অথবা 26-এর শুরুতে। এই জিনিসটা আমরা দেখে নেব, সমস্যা নেই। ওকে, এখন আমরা একটু দেখবো আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়, বলো। এই প্রশ্ন উত্তর না পারলে তোমাদের দিব পিটুনি। বলো এটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে? ঠিক আছে, এইটার উত্তর কি হবে? ঠিক আছে, আচ্ছা গুতা মারা, এই যে তোমরা গুতা মারা, ঠিক আছে, গুতা মারা, গুতা মারা নিয়ে কিন্তু বেশি ইয়ে করা যাবে না, ঠিক আছে। এখন বেশি গুতাগুতি করা যাবে না, গুতা দিলেই যুদ্ধ, ঠিক আছে। এই তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদের একটা মেজর সমস্যা কি? তোমরা হচ্ছে এই যে ক্লাসে কমেন্ট করতেছো না, একজন আরেকজনের ক্লাস শেষ হচ্ছে মেসেঞ্জারে গুতা মারো, যে নক দিয়ে একটু দেখি, পোক করি, আমাকে দেখি মাঝে মাঝে কেউ পোক করে, ঠিক আছে। তো এই মেসেঞ্জারে নক দিয়ে তোমরা কি করো? তোমরা এরে দাও, ওরে হচ্ছে বিভিন্ন মেসেজ দাও, তো এইগুলা কিন্তু এই সময় করা যাবে না ভাইয়া, এইগুলা কিন্তু এই সময় করা যাবে না। আমি জানি তুমি দুষ্টু, কিন্তু এগুলা করা যাবে না এখন। এই সময় এগুলা তোমার মনের দুষ্টুমি বাদ দিয়ে এই সময় ব্রেন দিয়ে চিন্তা করো, নাহলে কয়েকদিন পরে এটাই বলবা যে তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। মানুষের বিবেকই হচ্ছে সর্বোচ্চ আদালত, ঠিক আছে। আমার যদি বিবেক কাজ করতো, আমি কি এই কাজ করতাম, এই অপরাধটা করতাম? আমি তো বলিনি যে আমি ভুল করিনি, আমি ভুল করেছি, কিন্তু তখন এটাই বলবা যে আমি জানি আমি ভুল করছি, কিন্তু তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। এই জন্য এই সময় নিজেকে সময় দাও, সময় দিলে ইনশাল্লাহ সাকসেস। আমি তোমাকে বলি এই 3.5 মাস দরকার পড়লে যে আছে তারে এটা করে দাও, দরকার পড়লে তার সাথে কথা বলা বন্ধ করে দাও। এতে যদি সে তোমার থাকে তাহলে থাকলো, কিন্তু এই 3.5 মাস যে তোমার ভবিষ্যৎ গড়ার জন্য তোমাকে সময় দিতে পারলো না, আগামী 50 বছর সে তোমাকে কখনোই ডিজার্ভ করে না, ঠিক আছে। সো এই সময়টা একটু সময় দাও, নিজেকে একটু সময় দাও, ঠিক আছে, নিজেকে সময় দাও। ইনশাল্লাহ ফিউচার গড়লে সে তো আসবেই, তার বাপ মা সহ তোমার বাসায় আসবে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। দেখো আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? দেখো নেদারল্যান্ডসের হেগ, সুইজারল্যান্ডের জেনেভা, বাংলাদেশের ঢাকা নাকি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক? এটা হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহর। একটু আগে আমি তোমাকে বলছি এটা নেদারল্যান্ডসের হেগ শহর। পরের প্রশ্ন, ঠিক আছে। ওকে, অচেনা রাজ্য, হ্যাঁ দেখছো বান্দর কতগুলো দিয়ে দিছে এটার মধ্যে। এরপর নুসাইবা জান্নাত, এরপর মৌরিন, এরপর হচ্ছে খগিটা মারিকি, এটা তো বুঝলাম না। কমেন্টে অনেকগুলা গুতাগুতি করতেছে। আচ্ছা ঠিক আছে, এগুলো করবা না। পাপিয়া সুলতানা হেগে, আচ্ছা হেগে, এই হেগে কিন্তু ওই হেগে না, ঠিক আছে। আচ্ছা না ভাইয়া, আবেগের বয়স চলে গেছে, এরপরে বিবেকের বয়স চইলা এখন, ঠিক আছে চলে, ঠিক আছে, বিবেকের বয়স চলতে হবে, এখন আর আবেগের বয়স রাখা যাবে না, ঠিক আছে। ওকে, দেখো কোনটি জাতিসংঘের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে নয়? কোনটা নেদারল্যান্ডসের হেগ শহরে নয়? কোনটা বলো তো, বলো। আচ্ছা ঠিক আছে, রাইহানুল ইসলাম দিল খাইয়া না, আরে ঠিক আছে। ওকে ভাইয়া, আমি কি একবারও বলেছি আমি নির্দোষ? আমি তো দোষী, আমি নিজে কি বলেছি আমি একবারও নির্দোষ? ওকে, এই যে তোমরা অ্যাডমিশন জার্নি শেষে আসলে বুঝবা। এই যে ধরো অ্যাডমিশন জার্নি শেষের দিন, যেই দিন তোমার হচ্ছে পরীক্ষা হবে, সেই দিন দেখবা হচ্ছে তোমার আসিফ ভাই তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টারের সামনে থেকে বলতেছে, ঢাবির সেন্ট্রালের সামনে থেকে, মানে একদম সেন্টারের সামনে কোশ্চেন দেখে বলে দিচ্ছে এই প্যারাগ্রাফ আমার অমুক ক্লাস থেকে কমন পড়ছে।
ডিরেক্ট বলে দিবে, কিছু নাই, বলেই দিবে। ধরো তোমার দিদার ভাই যখন বলবে যে আমার ক্লাস থেকে এই বছরও দেখো এই জায়গা থেকে এই ক্লাসের অমুক মিনিট অত সেকেন্ড থেকে এই জিনিসটা পড়াইছিলাম, এই বইয়ের অমুক পেজ অমুক জায়গা থেকে পড়াইছিলাম, ওইখান থেকে 25+ কমন পড়েছে, তখন আসলেই বুঝবা যে, তখন এরকম বলবা যে আহা, তখন এটাই ভাববা, আহা আমি যদি তখন দিদার ভাইয়ের কথাগুলো শুনতাম, আমি যদি তখন আসিফ ভাইয়ের কোর্সে ভর্তি হইতাম, তাহলে হয়তো আমার আর আজকে এই দিনটা দেখতে হতো না। তখন এটাই ভাববা, তখন মনে হয় তুমি ভর্তি হও নাই কেন, কারণ তোমার আবেগ কাজ করছে আর বিবেক কাজ করে নাই। বিবেক কাজ করলে তুমি গন্তব্যে ভর্তি হইতা। চলো দেখো আর একটা কথা, 25 দিয়ে মনে পড়লো, 25-এর 3 দিন পর মানে 28, এই মাসের 28 তারিখ। 28 তারিখ কি, 28 তারিখ আমাদের ভর্তির লাস্ট, মানে ডিসকাউন্টে ভর্তির লাস্ট ডেট, ঠিক আছে? নিচের কোনটি সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে নয়? হেগ শহরে কি আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং স্থায়ী সালিসি, তিনটাই কোথায়? সালিসি আদালত কোথায়? সেটাও হেগ শহরে। আদালত যত সব হেগ শহরে, কিন্তু জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন যেটা ইউএনএইচসিআর, সেটা কিন্তু হেগ শহরে নয়। ওকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক কতজন? এটা একটু বুঝে শুনে উত্তর করো, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক কতজন? তামান্না ইসলাম সামিরা, আজ কঠিন লাগে কেন? একটু আগে পড়াইছি না, পড়াইলে তো কঠিন লাগার কোনো সিস্টেম নাই, ঠিক আছে? এই নেক্সট ক্লাস কোনটা সম্পর্কে চাও বলো তো? নেক্সট ক্লাস কি সম্পর্কে চাও? আন্তর্জাতিক না বাংলাদেশ, কোন টপিকে চাও বলো? কোন টপিকটা বুঝো না আমাকে বলো যে ভাই এই টপিকটা বুঝি না, এই টপিকটা পড়ান। ধরো আমি চাইলেই ধরো আমি তোমার কিছু কাহিনী বলি, আমি চাইলেই তোমাকে বাংলাদেশের নদ নদী নিয়ে পড়াইতে পারতাম। নদ নদী, হ্যাঁ, দেখবো অনেক টিচার প্রথম ক্লাসে এসে বাংলাদেশের নদ নদী নিয়ে পড়াবে। এখন নদ নদী নিয়ে আমি তোমাকে পড়াইতে পারি, চাইলেই পড়াইতে পারি, কারণ এত সুন্দর করে নদ নদী বুঝানো যায়। বুঝাই দিলে তুমি বলতো আল্লাহ দিদার ভাই এত সুন্দর পড়ায়, দিদার ভাই আসলেই সুন্দর পড়ায়। কিন্তু নদ নদী নিয়ে তোমাকে আলাদাভাবে ক্যালমা দেখানোর কিছু নেই। আমি চাইলেই তোমাকে এসে ওশেনিয়া মহাদেশ পড়াইতে পারি, এগুলা দেখে পড়াই তোমার লাভ নাই। এগুলা থেকে কোশ্চেন হইছে, গত কয়েক বছরে কোশ্চেন হয়েছে, দেখো না, গত 5 বছরের নদ নদী থেকে কোশ্চেন হয়েছে। যদি না হয় তাহলে তুমি কেন এই টপিক পড়বা? যেই টপিক তোমার আসবে না সেই টপিকে পড়ে তুমি কেন সময় নষ্ট করবা বলো? দিদার ভাইয়ের ক্লাস মাঝে মাঝে দেখবা কিছু 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 জায়গায় দেখবা হচ্ছে বুঝতেছো না তুমি, বা হবে এরকম কঠিন টপিক গুলো দেখবা দিদার ভাই ভালো করে পড়ানোর ট্রাই করে। যদি কিছু না বুঝো বা সেটা অবশ্যই ক্লাসে বলবা, কিন্তু দিদার ভাই ক্লাস ওই কঠিন টপিক থেকে নেয়। কেন নেয়? কারণ ওই টপিকটা তোমার অ্যাডমিশনে আসবে, ওই টপিকটা থেকে কোশ্চেন হবে, এই জন্য তোমার জন্য ইম্পর্টেন্ট। এই কারা এখন পর্যন্ত রিয়াক্ট করে দাও নাই? একটা রিয়াক্ট দাও, একটা লাভ রিয়াক্ট দাও, দেখতে চাই, ঠিক আছে? ওকে, এই আশিকুর রহমান আপন, এগুলা বলা যাবে না, এগুলা বললেই কিন্তু আবেগ কাজ করবে, বিবেক কাজ করবে না, ঠিক আছে? ঠিক আছে, প্রণালী, এই যে সৈয়দ সরকার, ভালো একটা কথা বলছো ভাই, প্রণালী পড়ান। এই প্রণালী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়েছে গত 5 বছরে, গত 6 বছরে একটা কোশ্চেন তুমি আমার দেখাইতে পারবা? একটা কোশ্চেন প্রণালী থেকে হয় না। কিন্তু অধিকাংশ টিচার কি করবে জানো? বলবে ভাইয়া তুমি তো প্রণালী পারো না, তোমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, তুমি তো ফেল। আরে প্রণালী থেকে কোশ্চেন হয়েছে, যেই কথা বলবে তারে তুমি দেখাও, বলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে প্রণালী থেকে কোশ্চেন হয়েছে। ফাইজলেমি করেন আমাদের সাথে মিয়া, হ্যাঁ? যা পারেন, যেই টিচার যা পারে সেই টিচার তোমাদের তাই পড়াচ্ছে, লাভ নাই। তোমার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমার আমি চ্যালেঞ্জ ছড়ে বলতে পারি, গত বছর এই যে আসিফ ভাইয়ের ক্লাস বলো আমার ক্লাস বলো, গত বছর 25+ কমন কেন পড়ছে? কারণ টপিক হার্ড হোক, কিন্তু টপিক যেহেতু তোমার জন্য ইম্পর্টেন্ট, সেই টপিক আমি পড়াইছি, ভালো করে পড়াইছি, ঠিক আছে? এই জন্য কমন পড়ছে, নাহলে কিন্তু কমন পড়তো না। এই জায়গাগুলাই অধিকাংশ জায়গায় তোমরা মিস্টেক করো। ধরো প্রণালী, টিচার বলছে প্রণালী, ঠিক আছে, টিচার পড়াই দিছে, টিচার পড়াইছে, তুমি অ্যানালাইসিস করো নাই, তাহলে তো তুমি বলো তোমার তো আবেগ কাজ করতেছে, বিবেক কাজ করতেছে না। তোমার অমুক ভাই বলছে মানে এটা ইম্পর্টেন্ট তা না। আসিফ ভাই বলুক, আমি বলি, যেই বলুক, তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এসে বলে এই প্রশ্নটা থেকে কোশ্চেন আসবে, তুমি তো কার কথা বিশ্বাস করবে না। তোমার কোনটা বিশ্বাস করা উচিত? তুমি অ্যানালাইসিস করে দেখো। এই যে দিদার ভাই কথা বলে অ্যানালাইসিস করে বলে, আসিফ ভাই কথা বলে অ্যানালাইসিস করে বলে, দেখে আমাদের ধরো এই মাত্র 50 পেজ, মাত্র 40, 100, মাত্র 150 পেজ, 140 পেজ, মাত্র 80 পেজ, এরকম এক একটা বই থেকেও এতগুলো কমন পড়ে। এগুলা কিন্তু ভাই মানে 1 দিন 2 দিনের কথা না, এগুলো পরিশ্রম করার কথা, এগুলো হচ্ছে অ্যানালাইসিস করার কথা, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। উপজাতি প্যাস লাগে, আচ্ছা উপজাতি নিয়ে ক্লাস নিব, সমস্যা নেই। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে, আচ্ছা অনলি উপজাতি, ঠিক আছে। নেক্সট ক্লাস ক্ষুদ্র নিগোষ্ঠী। ওকে 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 ওকে, ঠিক আছে। তো দেখো আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক কতজন? দেখো আমি তোমাকে এই বলছি, এই প্রশ্ন তুমি কিন্তু প্যাচ খায় যাবা ভাই। 9 জন, কি 9 জন হচ্ছে বিচারক সংখ্যা, বিচারক সংখ্যা, সেটা আন্তর্জাতিক অপরাধ আদালত প্লাস আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, এটা হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর একটা আছে ICJ, আমি জানি তোমরা দেখতে পাচ্ছ না, তারপরে এমনি লিখছি। এই 15 কি
15 হচ্ছে আন্তর্জাতিক আদালতের আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত? আন্তর্জাতিক আদালতের সদস্য মানে বিচারক সংখ্যা হচ্ছে 15 জন। আর এই 18 যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক অপরাধ আদালত, ঠিক আছে, অপরাধ আদালত, ঠিক আছে, অপরাধ আদালত, সেটা হচ্ছে 18 জন, ঠিক আছে। আশা করি মনে থাকবে, হ্যাঁ, ওকে। আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ কত বছর? বলো, এটা বলো, মাত্র বলে দিছি, এটা জানা উচিত। বিচারকদের মেয়াদ কত বছর? বিচারক ভাই, আপনি ভালো যা বুঝেন তাই পড়েন। আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝি তাই পড়াই, ঠিক আছে, সমস্যা নেই। রোমানা ওইরিন রোজ না, আল্লাহ, কারে কে কমেন্ট করে বুঝছো, এগুলো বোঝা যায়, ঠিক আছে। বিশ্বযুদ্ধ, আচ্ছা বিশ্বযুদ্ধ থেকে পড়াবো, সমস্যা নেই। আচ্ছা বিশ্বযুদ্ধ পড়ায়েন, ওকে, ঠিক আছে। বিশ্বযুদ্ধ সমস্যা নাই, ওকে, যা পড়াবা তোমরা, যেহেতু সবাই নৃগোষ্ঠীর কথা বললা, নৃগোষ্ঠীও পড়াবো, বিশ্বযুদ্ধ পড়াবো, কোনো সমস্যা নেই। আমি তোমারে বলে দিতে পারি, আমি যদি তোমার বিশ্বযুদ্ধ পড়াই, আমি যদি তোমাকে নৃগোষ্ঠী পড়াই, তুমি জীবনে নিজে ভুলে যাবে, তাও বুঝবা না পৃথিবীতে বিশ্বযুদ্ধ কেন লাগে, কোন কোন দেশ কোন পক্ষে ছিল, হ্যাঁ, কোন উপজাতি কোথায় বসবাস করে, এগুলো ভোলার কোনো সম্ভাবনাই নেই, কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। ওকে, চলো আমরা একটু দেখি। আচ্ছা, আমরা কি বললাম? আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত? মেয়াদকাল হচ্ছে 9 বছর। ওকে, 9 বছর, এটা একটু মাথায় রাখবা। 15 জন হচ্ছে আইসিজে এর, আর 18 জন হচ্ছে আইসিসি এর, হ্যাঁ, ওকে, 9 জন, ঠিক আছে। এরপরে প্রথম জাতিসংঘ মহাসচিবের নাম কি? জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম সেটা হচ্ছে ট্রিক ভ্যালি। একটু আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম, ট্রিক ভ্যালি। ভাই উত্তর করো, জাতিসংঘের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? এটা বলো, এটা জানতে চাই। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন বলো, মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? ঠিক আছে, ওকে। ভাইয়া আপা না আসলে আবার বিশ্বযুদ্ধ লাগবে, ঠিক আছে, দেখা যাক, নেক্সট ক্লাস করলেই তো বুঝবা বিশ্বযুদ্ধ কেন লাগবে। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? দেখো, উ থান ছিলেন মায়ানমারের। তিনি কোন দেশের? তিনি মিয়ানমারের, এবং তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময়ের। তিনি হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের। কফি আনান কিন্তু তারপর, ট্রিক ভ্যালি প্রথম, এবং অ্যান্তনিও গুতারেস তিনি হচ্ছে ওকে, তিনি হচ্ছে অ্যান্তনিও গুতারেস বর্তমান। দেখো পরের প্রশ্ন, জাতিসংঘ বর্তমান মহাসচিব তিনি অ্যান্তনিও গুতারেস এ পর্যন্ত কতবার বাংলাদেশ সফর করেছেন? আচ্ছা, ওকে, আসিফ ভাই কি বায়োতে দিছে বেস্ট মেন্টর, বেস্ট প্রিপারেশন? আশিকুর রহমান আসিফ, তুমি কি বেস্ট মেন্টর দিয়ে ফেলছো? বাহ, ভালো করছো ভাইয়া, বেঁচে থাকো বৎস। ঠিক আছে, চলো পরের এই প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও। এই শেয়ার করো নাই তোমরা, বুঝলাম না তো। তোমরা কি দেখো নাই অচেনা রাজ্য? আচ্ছা ঠিক আছে, দেখি। বর্তমান মহাসচিব তিনি বাংলাদেশে আসে 2 বার, এবং লাস্ট যখন আসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, তখন তিনি রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছিলেন, ঠিক আছে। ওকে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সাল থেকে চালু হয়? জাতিসংঘের একটা বিশেষ মিশন আসে, যেটাকে বলা হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশন। কি বলি আমরা? পিস কিপিং, শান্তিরক্ষা। দেখো ভালো করে বুঝো, জাতিসংঘের কাজ অনেকগুলা কাজের মধ্যে জাতিসংঘের প্রধান কাজ কি? শান্তি। পৃথিবীব্যাপী যেন শান্তি থাকে, শান্তি বিরাজ করে, ঠিক আছে, শান্তি বিরাজ করে। এই জন্য জাতিসংঘ কাজ করে। কিন্তু অনেক দেশে যুদ্ধ লাগে না, অনেক দেশে কিন্তু যুদ্ধ লাগে। তো যুদ্ধ লাগলে সেই দেশে শান্তির জন্য মানবিক সহায়তার দরকার পড়ে, এবং ওই দেশগুলোতে যুদ্ধ থামানোর জন্য বেশ কিছু শান্তিরক্ষা মিশন করা হয়। এখন জাতিসংঘের তো কোনো মিলিটারি নেই। এই জাতিসংঘের কি কোনো মিলিটারি আছে? প্রত্যেকটা দেশের মিলিটারি থাকতে পারে, জাতিসংঘের তো নাই। তো জাতিসংঘ কি করে? বিভিন্ন দেশ থেকে মিলিটারি ভাড়া করে। ধরো বাংলাদেশের মিলিটারি আছে, বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যায়, বিভিন্ন দেশে গিয়ে সে দেশের যুদ্ধ হলে থামায়। এগুলো হচ্ছে আমাদের এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। এবং শান্তিরক্ষা মিশনটা চালু হয় কবে থেকে? এটাও কিন্তু কবে থেকে ইম্পর্টেন্ট। দেখো, জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ জাতিসংঘের হচ্ছে 2টা দেশ আছে আমাদের হচ্ছে কি দিব, তারা হচ্ছে জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষণ দেশ। একটা দেশের নাম হচ্ছে ফিলিস্তিন, তার মধ্যে, হ্যাঁ, এই ফিলিস্তিন। তো এই ফিলিস্তিন কিন্তু ভালোই ছিল, জানো, ফিলিস্তিন ভালোই ছিল। কিন্তু 1917 সালে এই যে ধরো পুরো দেশ হচ্ছে ফিলিস্তিন, হ্যাঁ, ধরো এরকম করে পুরো একটা দেশ হচ্ছে ফিলিস্তিন, এখানে হচ্ছে একটু গাজা, এখানে পশ্চিম তীর, হ্যাঁ। তো এই পুরো ফিলিস্তিনে
পুরোটাই অঞ্চল ছিল ফিলিস্তিন, কিন্তু 1917 সালে অল্প কয়েকজন ইসরায়েলি সেখানে থাকা শুরু করে। এরপর ইসরায়েলরা কি করে 1948 সালে জাতিসংঘ কি করে, জাতিসংঘ বলে যে এই পুরো ইসরায়েল, এই পুরো ফিলিস্তিনের অর্ধেকের বেশি মানে 55% জায়গা পাবে ইসরায়েল, মাত্র 45% জায়গা পাবে ফিলিস্তিন, অথচ পুরো 100% জায়গায় ছিল ফিলিস্তিনের। হঠাৎ করে এই কথা বলছে 1948 সাল। তখন এই ইসরায়েলের সাথে ফিলিস্তিনের একটা যুদ্ধ লেগে যায়, পাশাপাশি আশেপাশের দেশগুলোর সাথেও ইসরায়েলের একটা যুদ্ধ লেগে যায়। এই যুদ্ধ লাগলে ইসরায়েলের সাথে যখন অন্যান্য দেশের যুদ্ধ লাগে তখন কি হয়, তখন এইখানে কি পাঠাইছিল জাতিসংঘ, তাদের সেনা পাঠাইছিল। এই সেনা কিসের জন্য? শান্তি রক্ষার জন্য। এবং সেই সময় থেকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন শুরু হয়। তাহলে কত সাল এটা? 1948। কত সাল? 1948 সাল। ঠিক আছে, 1948 সাল। ঠিক আছে, দেখো আমরা একটু দেখবো জাতিসংঘ প্রথম শান্তি রক্ষা কার্যক্রম করে 1948 সালে ফিলিস্তিনের মাধ্যমে। ভাই মাত্র কিন্তু বলে ফেলছে। বাংলাদেশ জাতিসংঘের এই শান্তি রক্ষা মিশনে জয়েন হয় 1988 সালে। তখন আবার দেখো ইরাক ইরান ঝামেলা চলতেছিল, মাঝে মাঝে আসে। সেই মিশনের নাম কি? অপারেশনের নামটা অত বেশি লাগবে না তোমাদের জন্য, কিন্তু 1988 সালে এটা মাথায় রাখবা। এবং 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 হচ্ছে এইটাও লাগবে না, এই দুইটা লাগবে না, জাস্ট এই প্রথম দুইটা তথ্য জানবা। ঠিক আছে, ওকে। এই প্রশ্ন উত্তর করো। আমি জানি তুমি ভন্ডামি করো নাই, তুমি ভন্ডামি না করলে এই প্রশ্ন উত্তর পারো না। বাংলাদেশ কত সালে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সেনা পাঠায়? কত সাল? ঠিক আছে, ওকে, বলো। ঠিক আছে ভাই, আজকের ভিডিওতে সেই লাগছে না? ঠিক আছে, এগুলা করতে হয় তোমাদের সাথে। আসলে ভাবি মাঝে মাঝে যে মজা করি, ধরো কাজ করতে করতে আমরা, এই যে ধরো আমি আসিফ ভাই, ঠিক আছে, তো এরা ধরো সারাদিন বা সারা রাত মাঝে মাঝে কাজ করি। তো কাজ করলে মনে হয় কি যে স্টুডেন্ট কাজ করতেছি, স্টুডেন্টের জন্য মাঝে মাঝে একটু মজা করি। ঠিক আছে, তো মজা করে হচ্ছে এরকম আমরা ভিডিও বানাই, হ্যাঁ। এবং ভিডিওর ডিরেকশন দেয় আসিফ ভাই, দুর্দান্ত ডিরেক্টর। আমি বলি যে আসিফ ভাই যদি ইন ফিউচার তোমাদের এই পড়ানোর পাশাপাশি আসিফ ভাইয়ের একটা শখ যদি হয় যে ভিডিও ইন ফিউচারে এরকম ধরো কিছু করার জন্য, তিনি চাইলে একটা ভালো হইতে পারে, ডিরেক্টর হইতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। বাংলাদেশ কত সালে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের প্রথম সেনা পাঠায়? এটা হচ্ছে 1988 সাল। ঠিক আছে, এবং তোমরা তোমাদের শান্তি রক্ষা মিশন জীবনে চলতেছে, তাই না? এই শান্তি রক্ষা মিশন সামনেই অ্যাডমিশন, সামনেই কি তোমাদের এখানে মিশনের শেষের মিশন মানে অ্যাডমিশন। তোমাদের মিশন কি? এই যে মিশন না, মিশন জাতিসংঘের হচ্ছে মিশন। আর তোমার জীবনের মিশন কি? আরো যুক্ত হবে অ্যাডমিশন। তোমার জীবনের মিশন কি? এই অ্যাডমিশন লাইফের মাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য আর মাত্র 3 মাস, কয়দিন, 20 দিন সময় আছে। কিন্তু ঝামেলা হচ্ছে আমাদের হাতে সময় আছে কতদিন জানো? আমরা ক্লাস শুরু করব 31 তারিখ, এবং আমাদের ভর্তির মানে কোর্সে 45% ডিসকাউন্ট চলতেছে। জাস্ট চিন্তা করো, 45%, তার মানে 1500 টাকা ডিসকাউন্টে ভর্তি চলতেছে। এবং এই ডিসকাউন্টটা চলবে কত তারিখ? ভাই 28 তারিখ পর্যন্ত। সুতরাং তোমরা যারা এখনো ভাবতেছো কোথায় ভর্তি হবো, কোথায় ভর্তি হওয়া উচিত, কমেন্টে জানতে চাই। কোথায় ভর্তি হওয়া উচিত বলো, কমেন্টে জানতে চাই কোথায় ভর্তি হওয়া উচিত। অন এন্ড অনলি দ্য রিয়েল, দ্য রয়্যাল, দ্য ভ্যালুয়েবল, দ্য পশ, দ্য স্মার্টেস্ট ইভার ইন বাংলাদেশ, অন এন্ড অনলি ফিউচার ননস্টপ ঢাবিয়ান ব্যাচের গন্তব্য ঢাবি পরিবারের সাথে। ওকে, দেখো ভর্তি হলে 8টা বই পাচ্ছ। 8টা বই কেন সেরা, এগুলো নিয়ে অনেক কথা বলছি। একটাই কথাই, অ্যাডমিশন সময়ে এত মোটা বই তোমার পক্ষে পড়া সম্ভব না। ছোট্ট করে বই, আমার জিকে বই মাত্র 150 পেজ, আসিফ ভাইয়ের ইংলিশ বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে মাত্র 140 পেজ, রাতুল ভাইয়ের বাংলা বই মাত্র 80 পেজ। এই কয়টা পেজ পড়ো, এরপরে কিছু প্র্যাকটিস করো, কিছু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো। তুমি কি পড়বা সেগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে স্টাডি প্ল্যানার করো। এই কিছু জিনিস মুখস্থ বিদ্যা থাকে, সেই ছোটস্থ বিদ্যা অল্প করে ধরো ভোকাবুলারি, ফ্রেজ এন্ড ইডিয়ম, সেগুলো মুখস্থ করো। আর বেশি পরীক্ষা দাও, ওই মার্কশিটে পরীক্ষা দাও এবং রিটেন প্র্যাকটিস করো। এবং গন্তব্য ঢাবির ওই টি শার্টটা পরে যখন থাকবা তখন এটাই মনে হবে যে আমি গন্তব্য ঢাবির একজন পরিবারের সদস্য। আসিফ ভাই মনে হয় আমার কাঁধের উপর হাত রেখে বলতেছে তুমি পারবা, দিদার ভাই বলতেছে তুমি পারবা, আমি জানি তুমি পারবা। ঠিক আছে, তো এই জিনিসটাই হবে ভাই। আর কি পাচ্ছ? আমার কাছে মনে হয় গন্তব্য ঢাবির তোমাদের জীবনের একটা বড় পাওয়া হওয়া উচিত, যে তোমরা আসলে তোমাদের জীবনের না, আমাদের জীবনের একটা পাওয়া, যে তোমাদেরকে আমরা সাথে পাইছি। এটা আমাদের যেরকম পাওয়া তোমাদেরও পাওয়া হচ্ছে এই আসিফ ভাইয়ের মতো একজন মানুষ,
যে এত পরিশ্রম করে, দিদার ভাইয়ের মতো একজন মানুষ যে সারাদিন তোমাদের কি পড়াবে, কি আসবে প্রশ্নে, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে। এই জিনিসগুলো তোমাদের জানা উচিত যে এদের সান্নিধ্য পাচ্ছ, এটাই লাইফের অনেক বড় একটা প্রাপ্য হবে। কখন? যখন তুমি চান্স পাবে। এবং আমি জানি তুমি ইনশাল্লাহ তোমাকে দিয়ে হবে। বাংলা ক্লাস পাবো 40টা, জিকে ক্লাস পাবো 40টা, ইংরেজি ক্লাস পাবো হয় 50টা, আর লিখিত মানে রিটেনের ক্লাস পাবো 30টা। মোট ক্লাস পাচ্ছ কয়টা? এখানে পাচ্ছ হচ্ছে 160টা। পাশাপাশি পাশাপাশি তুমি আরো কি, তুমি আরো দেখা যাচ্ছে হচ্ছে আরো মানে আমাদের একদম ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশনের শুরু থেকে একদম লাস্ট ইউনিভার্সিটি পর্যন্ত, ধরো জিএসটি পর্যন্ত আমরা কি করি, শেষ ইউনিভার্সিটি পর্যন্ত আমরা সার্ভিস দিই। এবং এখানে কি পাচ্ছ, কোর্স ফিচার কি কি, লাইভ ক্লাস পাচ্ছ, টেলিগ্রাম লাইভ ক্লাস প্লাস প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড হবে, টেলিগ্রাম গ্রুপে তোমার সমস্ত ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা করে দেবো। রেগুলার এক্সাম পাচ্ছ আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে, বেসিক টু অ্যাডভান্স পড়াবো, রিটেনের ক্লাস পাচ্ছ, লেকচার বই পাচ্ছ, ক্লাস ডিউরেশন 2 ঘন্টা প্লাস। পেমেন্ট কিভাবে করবা? বা এখন ভর্তি হইলে তুমি 2000 টাকায় তুমি হচ্ছে কোর্স ফি এবং এই বই সহ ম্যাটেরিয়ালস গুলো নিতে চাইলে আরো 999 টাকায়, মোট তুমি 2999 টাকা তুমি এই দুইটা একটা নাম্বারে সেন্ড মানি করবা, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে ভাইয়াদের পেজে নক দিলেই হবে। আর একটা কথা হচ্ছে কি, এই আসো তোমরা, ইয়েস ভাই, এই যে আরেকটা কথা আছে কি, ধরো এই যে জাতিসংঘের ক্লাস, 2টা ক্লাসে নিলাম না জাতিসংঘ, আরো কিন্তু জাতিসংঘের অনেকগুলো পার্ট আছে। তাই অনেকেই বলে যে ক্লাস কতক্ষণ চলবে, 2টা ক্লাস নিছি, আরো জাতিসংঘ যখন পড়াবো তখন দেখবা এর ডাবল আরো পড়াচ্ছি, মানে এক ক্লাসে কত কিছু তোমাদের পড়াই দিব তখন। সো সবকিছুই হয়ে যাবে একটা ক্লাস, মানে সবকিছুই হবে, সবকিছুই খুব ইজিলি হবে ইনশাল্লাহ। সো তোমাদের উপর জাস্ট এতটুকুই কথা যে তোমরা কি করো, তোমরা হচ্ছে নিজেদের উপর ভরসা রাখো এবং পরিশ্রম করো। গন্তব্য ঢাবির উপর ভরসা রেখে কেউ কখনো ভরসা হারায় নাই, যদি সে ভাইদের কথা শুনে তাহলে ভরসা হারাবে না। এবং তুমি যদি চিন্তা করো যে না আমি গন্তব্য ঢাবিতে ভর্তি হয়েছি তো কি হয়েছে, ভাইদের থেকে আমি ভালো বুঝি, তাইলে তোমার আমি এখনই বলবো তুমি আমাদের কোর্সে ভর্তি হয় না। আমাদের কোর্সে স্টুডেন্ট দরকার নেই, আমাদের দরকার ডেডিকেটেড পার্সন, আমাদের দরকার স্বপ্ন নিয়ে যারা কঠোর পরিশ্রম করতে পারে, আমাদের তাদের দরকার। সুতরাং যদি মনে হয় যে তুমি পারবা, তোমাকে দিয়ে সেই পরিশ্রমটা হবে, তাইলে তোমার জন্য আছে, ঠিক আছে? ওকে ভাইয়া, সত্যি টি শার্টটা পরলে ইন্সপাইরেশন পাই ভাই, অবশ্যই বাবা। ঠিক আছে ভাই, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া এই যে 27, ঠিক আছে, এইচএসসি 27 ব্যাচে যারা আছো, তোমরা এখন ভর্তি হইলে তোমরা এখন অ্যাডমিশন পাবা, এরপরে তোমরা তোমাদের একাডেমিকের কোর্স পাবা, 27 ব্যাচে তোমরা বাংলা ইংলিশ আইসিটি পাবা, এরপরে আইসা তোমরা নেক্সট ব্যাচে মানে তোমাদের যখন অ্যাডমিশন হবে তখন আবার অ্যাডমিশন পাবা। তার মানে তুমি অ্যাডমিশন পাচ্ছ 2বার, একাডেমিক পাচ্ছ একবার। সো তোমার জন্য প্যারা কোথায়? ওকে 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 ঠিক আছে, বই পাবা, সবাই পাবা। তুমি 2999 টাকা দিলে তুমি এইচএসসি 27 কেন, আমার মতো যদি এইচএসসি 38 ব্যাচের স্টুডেন্ট হও তাও বাবা সমস্যা নেই। ওকে, আমি এইচএসসি 38 ব্যাচ, বুঝছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমাদের ফ্রিতে যদি ভর্তি করে দিতেন খুশি হতাম। এম তামিম, ঠিক আছে, তোমাকে ফ্রি ভর্তি করায় আরো অনেক কিছু দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, উই আর ভাইয়া, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ক্লাস তোমরা কোন টপিকে চাইছো, অনেকে অনেক কথা বললা। তোমার যদি কোনো স্পেশাল টপিকে সমস্যা থাকে ভাইয়াকে মেসেজ দিয়ে বললে যে ভাই ওই টপিকে ক্লাস দেন, তোমাদেরকে ওই টপিকে ক্লাস দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ, আজকের মতো আসসালামু আলাইকুম।